শুরু করছি আজকের আমাদের দ্য প্লুরালস এর স্ট্রেট টক্স আনএডিটেড এবং আজকের বিষয় অল অ্যাবাউট করোনা ভ্যাকসিনেশন। যদিও বিধানসভা নির্বাচন জমে উঠেছে, খেলা হচ্ছে, খেলা হবে, কিন্তু সেই খেলার সঙ্গে পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে করোনার ভ্যাকসিনেশনটাও আস্তে আস্তে এগিয়ে চলেছে। প্রথম দিকে শুধুমাত্র ফ্রন্ট হেলথ ওয়ার্কার, পরবর্তীকালে ফ্রন্টলাইন ওয়ার্কারদের হচ্ছিল, এখন 60-এর ওপরে প্রবীণ মানুষদের হচ্ছে এবং 45 থেকে 59 অব্দি যারা কিনা কোমরবিডিটি আছে তাদেরও শুরু হয়েছে, অর্থাৎ কিনা সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিনেশন চলছে। এই ভ্যাকসিনেশন নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে, এমন নয় যে তথ্য নেই, বরং আমি বলবো যে আমাদের খবরের কাগজের ভাষায় ডায়রিয়া অফ ইনফরমেশন হচ্ছে। এত রকম ইনফরমেশন আসছে যে কোনটা ঠিক ইনফরমেশন, কোনটা ভুল ইনফরমেশন, কোনটাকে গুরুত্ব দেওয়া উচিত, কোনটা উচিত নয়, এটা নিয়ে বোধহয় সাধারণ মানুষ বেশ গ্রসলি কনফিউজড। এবং আজকের যে অনুষ্ঠানটা আমরা করছি, আমাকে অনেকেই বলছিলেন যে অনেকগুলো জিনিস বুঝতে পারছি না। আমাদের খবরের কাগজে দুরকম জিনিস হয়, মিডিয়াতে দুরকম জিনিস হয়। ভারত চীন যুদ্ধ করছে, কোনো খবরই এসে পৌঁছয় না, কিন্তু পাশাপাশি আবার ভারত চীন যুদ্ধে যেমন খবর পৌঁছয় না, করোনার খবর প্রচুর, কোনটা ঠিক কোনটা ভুল আমরা বুঝে উঠতে পারি না। আমি খুব খুশি এটা শেয়ার করার জন্য। আজকে আমরা যে প্রোগ্রামটা করছি, আমাদের সঙ্গে কোলাবোরেট করছে দ্য ক্লাইমেট চ্যানেল। এটা একটা কানাডা টেলিভিশন চ্যানেল যার সঙ্গে প্রচুর বাংলাদেশি জয়েন আছেন, এবং বাংলাদেশের একটি অত্যন্ত বড় ইউটিউব চ্যানেল নো টিভি বাংলা বলে, যার প্রায় 80,000 মেম্বার। তারাও তাদের আজকে লাইভ আমরা করছি না, কিন্তু তাদের এই আজকে রেকর্ডেড ভার্সনটা সেখানেও দেখানো হবে। সুতরাং কেননা আমার মনে হয় যে করোনা নিয়ে ইনফরমেশন এটা কাটিং অ্যাক্রস দ্য কান্ট্রি, কাটিং অ্যাক্রস পিপল। এমন নয় যে যেটা পশ্চিমবঙ্গের জন্য যারা জরুরি সেটা নিশ্চয়ই ঢাকার জন্য যারা জরুরি। সুতরাং আমরা এই দুটো জিনিস করব আজকে আমার সঙ্গে যারা আছেন আমি একটু আলাপ করে দিই প্রত্যেকের সঙ্গে, এবং আমি প্রত্যেককে অনুরোধ করব যে যখন আপনাদের নামটা বলবো একটুখানি আপনারা অ্যাকনলেজ করবেন, যাতে কিনা এই টেকনোলজিটাই এমন যে আপনারা না বললে আপনাদের ছবিটা সামনে আসবে না। লেট মি স্টার্ট উইথ মাই ফ্রেন্ড এন্ড কলিগ শুভ্রা প্রিয়দর্শিনী। শুভ্রা নেচার পত্রিকা, নেচার ইন্ডিয়া পত্রিকার চিফ এডিটর, এবং she has been following this whole process very closely, I know. এবং শুভ্রার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে ভ্যাকসিন যেগুলো এসছে সেগুলোতে এসছেই, যেগুলো এখনো আসেনি সেগুলো কোন স্টেজে আছে, এবং এই এফিকেসি নানান নতুন নতুন টার্ম জার্গন আমরা জানছি, এগুলো কোথায় দাঁড়িয়ে আছে, আসলে মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। I will like to know that from Shubhra. আমার সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ হালদার। ডক্টর হালদার ইজ a very very eminent pulmonologist, উডল্যান্ডস হসপিটালের সঙ্গে যুক্ত, এবং করোনা নিয়ে প্রচুর কাজ উনি করছেন, উনি প্রচুর লেখালেখি করছেন ইন পাবলিক ডোমেন। এটা একটা নতুন বিষয় যে এই করোনার সময় প্রচুর ডাক্তার এবং হেলথ প্রফেশনালরা লিখছেন বা বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। থ্যাংক ইউ ডক্টর হালদার ফর বিং পার্ট অফ দ্য প্রোগ্রাম। আমাদের সঙ্গে রয়েছে প্রফেসর পার্থপ্রতিম প্রধান। পার্থদা বলেই বলছি কেন, পার্থদা আমার স্কুলের, আমার থেকে 1 বছরের সিনিয়র, মেট্রো ইনস্টিটিউশন ভবানীপুরের, এবং পার্থদা আমাদের সবার দাদা। পার্থদা বাঁকুড়া সম্মিলনী কলেজের প্রিন্সিপাল, এবং আমরা অনেক সময় বড্ড আলোচনাটা কলকাতা কেন্দ্রিক করে ফেলি, কলকাতার বাইরে আর জগৎ নেই এটাই ভাবি। সুতরাং কলকাতার বাইরে ডিস্ট্রিক্টে কি ঘটনা ঘটছে, কেমন ভাবে ঘটছে, সেখানে সুবিধা অসুবিধা কি, পার্থদার কাছে একটু জানবো। তবে আবার কলকাতাকে বাদ দেওয়া যাবে, শুধু কলকাতার কথা বলার জন্য রয়েছেন ডক্টর তপন মুখার্জি, যিনি অ্যাডভাইজার হেলথ টু মেয়র এন্ড কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। ডক্টর মুখার্জি, ওয়েলকাম টু দ্য শো। ইউ আর as regular in the program as I am, তো আপনাকে নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নেই। তো কলকাতার কথা আপনার কাছ থেকে শুনবো আমরা। তো লেট মি স্টার্ট। একটু আমি আসবো কোভিশিল্ড, কোভ্যাক্সিন সবগুলো নিয়ে, কিন্তু আমি গোড়ায় একটু শুভ্রার কাছে যাব। শুভ্রা, একটু যদি গোড়ায় বলো, আমি বড় কম্পারিজনটা পরে নেব। এখন যে দুটো ভ্যাকসিন, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, যেগুলো এখন ইন্ডিয়ান মার্কেটে রয়েছে এবং মানুষকে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তার কি কোনো কম্পারিজনের কোনো জায়গায় আমরা পৌঁছেছি আদৌ কি, মানে ডেটা ওয়াইজ বা অন্যান্য কোনো জায়গায় কি পৌঁছেছি আমরা? শুভ্রা। হ্যাঁ, নিশ্চয়ই পৌঁছেছি আমরা। ফেজ 3 একটু লাও ফেজ 3 ট্রায়ালস এর যে ডেটা গুলো আমরা এক্সপেক্ট করছিলাম আগে একটু আসবে, বিফোর কোভ্যাক্সিন ওয়াজ গিভেন দি নড
for emergency use approval. তো সেটা এখন এসে পড়েছে. Obviously, all of us have seen the press release by Bharat Biotech, not the manuscript or the the scientific paper, but the press release for sure. And we know from that release যে কতটা 81% ওরা এখন ওটাকে efficacious বলছে. So it compares very well with Covishield, and jehetu it's a and the experts will speak more to this. I'm not an expert in vaccines or either in epidemiology, but যেটা আমরা বেসিক জিনিসটা জানতে পারছি সেটা হচ্ছে because it is created from a whole virus, সেহেতু তার প্রোটেকশন বা সেফটি বা এফিকাসি টা অনেক বেশি হবে than any other vaccine which is created from either the spike protein component or whatever to target those components. So এই জিনিসটা মোটামুটি দেখতে গেলে এখন প্লেন ভাষায় বাংলা ভাষায় সবাই কিন্তু এই কথাটাই বলছে যে কোভ্যাক্সিনের যে we had so much skepticism around Covaxin, that can certainly be now has been overcome, and we can safely say that so things are turning around. Covaxin কিছুদিন আগে অনেকেই নিতে রিফিউজ করছিল, আমি জানি দিল্লিতে বহু হাসপাতালে কোভ্যাক্সিন নিতে চাইনি, এখন অন্যরকম। আমরা জেনে নিই অন্যদের কাছ থেকে। let me start with ডক্টর মুখার্জি very quickly, কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কি এখন দুটোই দিচ্ছে না শুধু কোভিশিল্ডই দিচ্ছে এখন অবধি? আচ্ছা, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কিন্তু কলকাতার হচ্ছে স্টক পয়েন্ট। কলকাতাতে যতগুলো সেন্টার অপারেটেড হচ্ছে সবাইকেই কিন্তু কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ভ্যাকসিনটা প্রোভাইড করছে। আচ্ছা, কারণ স্টেট গভর্নমেন্ট কলকাতা কর্পোরেশনকে ডিপো করেছে, সেখান থেকেই ভ্যাকসিন গুলো সব জায়গায় আমরা দিচ্ছি। তো কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুটোই দেওয়া হচ্ছে, কিন্তু কলকাতা কর্পোরেশনের যে সেন্টার গুলো থেকে ভ্যাকসিনেশন চলছে সেখানে এখনো কিন্তু কোভিশিল্ডই দেওয়া হচ্ছে। আচ্ছা, ফলে কোভ্যাক্সিন নিয়ে এখনো মানে কোভিশিল্ড বনাম কোভ্যাক্সিন এইটা বলার মতো জায়গায় এখনো বোধহয় আপনারা পৌঁছননি। যেটুকু যা রিপোর্ট আমরা দেখছি বা শুনছি তাতে আমার মনে হয় না যে এই দুটো ভ্যাকসিনের মধ্যে কার এজ কার উপরে বেশি কম এটা আলোচনা করার কোনো দরকার আছে বলে দুটোই সেটা খুব একটা প্রয়োজন নেই। ওকে, ঠিক আছে। তার আমি ডক্টর হালদারের কাছে জেনে নিই, মানে লেট কাট অ্যাক্রস। ডক্টর হালদার, কি আপনার কি মনে হয় কোভিশিল্ড কোভ্যাক্সিন, এটা আর আমি কেন বলছি, আমি যে কারণে বললাম যে আমি কাউকে বায়াস করতে যাই না, কিন্তু এটা ঘটনা যে পাবলিক ডোমেনে গত 2-3 দিনের মধ্যে কোভিশিল্ড সংক্রান্ত বেশ কিছু নিউজ এসছে, সেটা ইন্টারন্যাশনাল নিউজ, সেটা ন্যাশনাল নিউজ, সেগুলো অনেক ক্ষেত্রে খুব একটা কমফোর্টেবল নিউজ নয়। তো ডক্টর হালদার, হাউ ইউ সি দ্য হোল থিং, কোভ্যাক্সিন ভার্সেস কোভিশিল্ড? আপনি যেটা বলছেন কোভ্যাক্সিন ভার্সেস কোভিশিল্ড কম্পারিজনটা এখানে এটা কখনোই হবে না, কেননা এরকম ট্রায়াল কখনোই হবে না যে একটা আর্মকে কোভ্যাক্সিন দেওয়া হবে, একটা আর্মকে কোভিশিল্ড দেওয়া হবে এবং তাদের মধ্যে একটা কম্পারিজন করা হবে। যেটা হবে যে দুটো ডেটা আলাদাভাবে সেপারেট ভাবে আমরা অ্যানালিসিস করব। কোভ্যাক্সিনের ক্ষেত্রে যে এফিকেসি ডেটাটা দেওয়া হয়েছে 81%, সেটা কিন্তু এখন ইন্টারিম অ্যানালিসিস, ঠিক আছে? সেটা ওদের সম্ভবত 3 বার ওরা অ্যানালিসিস করবে। এটা হচ্ছে ফার্স্ট ইন্টারিম অ্যানালিসিস, যেখানে 37 মানে 37 জন অথবা 35 জন এরকম কিছু একটা হবে, যে এই অ্যামাউন্ট যখন কোভিড এফেক্টেড হবে তখন তার একটা অ্যানালিসিস করবে। আবার যখন 90 জন কোভিড এফেক্টেড হবে তাদের মানে পপুলেশনের মধ্যে আর একটা ইন্টারিম অ্যানালিসিস আসবে, এবং সেই সময় মনে হয় 120 জন না 30 জন যখন এফেক্টেড হবে, থার্ড ইন্টারিম অ্যানালিসিস, এন্ড দ্যাট উইল বি দ্য ফাইনাল। সো ফার্স্ট ইন্টারিম অ্যানালিসিসে দেখা হয়েছে 81% এফিকেসি। আমি এই এফিকেসি ডেটাটা নিয়ে কখনোই কারোর ক্ষেত্রে সন্তুষ্ট নই, কেননা এটা একটা খুব ভেগ টার্ম। এফিকেসি ব্যাপারটাই খুব ভেগ টার্ম, কে কিভাবে এফিকেসি মাপছে তার উপর ডিপেন্ড করে। মানে যেটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যেভাবে এফিকেসি মেপেছে সেভাবে কিন্তু ফাইজার মাপেনি অথবা মোডার্না মাপেনি। দুটোর প্যারামিটারস কিন্তু আলাদা, তাদের এন্ড পয়েন্ট আলাদা। কোভ্যাক্সিনের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, তাদের যে অ্যানিমাল স্টাডিজ এবং ফেজ 1 স্টাডি, দ্যাট ওয়াজ ভেরি এনকারেজিং। কেননা একটা ভ্যাকসিন আমরা কখন কোনটা থেকে সুপিরিয়র, কোভিড এর ক্ষেত্রে এটা কয়েকটা প্যারামিটার দিয়ে মাপি। সেক্ষেত্রে আমরা বলি যে ভ্যাকসিনের TH1 ইমিউনিটি বেটার, TH1 skewed immunity, that vaccine is going to be a better vaccine. সেক্ষেত্রে কিন্তু কোভ্যাক্সিনের TH1 immunity is better.
এখনো পর্যন্ত ইন অ্যানিমাল স্টাডিজ, বাট দিস আর নট দ্য কনফার্ম রিপোর্ট, সেটা লার্জ ফেজ 3 ট্রায়ালে আরো ভালো বোঝা যাবে। প্লাস ভ্যারিয়েন্টের উপরও বলা হচ্ছে কোভ্যাক্সিন কিন্তু বেটার কাজ করবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি এই পয়েন্টটা দিয়ে আসছিলাম, মানে টকিং টু দ্য পাবলিক হেলথ এক্সপার্টস অ্যাক্রস দ্য কান্ট্রি, যেটা শোনা যাচ্ছে, আবারও বলছি, দিস আর ওপিনিয়নস মে ভ্যারি, যে কোভ্যাক্সিনের ক্ষেত্রে ভ্যারিয়েন্টস এর এগেনস্টে কাজ করার সম্ভাবনা বেশি, এবং অনেকেই বলছেন যে যেটুকু সাইড এফেক্টস কোভিশিল্ডে হচ্ছে কোভ্যাক্সিনে সেটাও হওয়ার সম্ভাবনা কম কোভিশিল্ডের তুলনায় কোভ্যাক্সিনে। ডু ইউ এগ্রি টু দ্যাট? না, সে সাইড এফেক্টের ক্ষেত্রে কোভিশিল্ডের যে খুব মেজর সাইড এফেক্টস হচ্ছে সেরকম নয়। কিছু কিছু ইউরোপিয়ান কান্ট্রিজে কিছু কিছু রিপোর্টেড হচ্ছে, যেমন একটা ক্লটিং ডিসঅর্ডারস রিসেন্টলি রিপোর্টেড হয়েছে ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে, বাট এগুলোকে বলা হচ্ছে না যেটা ইটস মানে কোভিশিল্ড রিলেটেড, ইট মে বি সাম আদার প্রসেস রিলেটেড। অ্যাজ এ হোল কিল্ড ভাইরাস ভ্যাকসিন তো কোভ্যাক্সিন সাইড এফেক্ট মাইনর হওয়ারই কথা, বাট যেহেতু একটা অ্যাডজুভেন্ট ইউজ করা হচ্ছে, দেয়ার maybe some fever or rash or minor side effects যেমন হয়েই থাকে ভ্যাকসিনে। ফাইন, আমি একটু পার্থদার কাছে আসি। পার্থদা, তোমার অ্যাসেসমেন্ট কি? তোমার ওখানে কি কোভ্যাক্সিন কোভিশিল্ড দুটোই দেওয়া হচ্ছে, নাকি শুধু কোভিশিল্ড বা শুধু কোভ্যাক্সিন? আমি তো একটা বাঁকুড়া মেডিকেল কলেজ, এটা যেটা ক্যাটার করছে একটা টাউন আছে এরকম, আবার বাইরে অনেক গ্রাম আছে, গ্রাম থেকে লোকজন আসছে। তো আমাদের সেশন সাইট আগে কম ছিল, এখন বাড়ানো হয়েছে, কিন্তু আমরা সেই রকম রেসপন্স পাচ্ছি না। তারপরে আরেকটা হয়েছে যেটা বাইরে এখন আমরা যেটা করেছি সিএমআই ক্যাম্প থেকে, যে বাইরে অনেক সেশন সাইট বাড়িয়ে দেওয়া হয়েছে পেরিফেরিতে। তার ফলে আমাদের মেডিকেল কলেজে কিন্তু সেইভাবে আমরা কিন্তু 700 লোকের দেওয়ার মতন ক্যাপাসিটি আমার রয়েছে পার ডে, 700 লোক। হ্যাঁ, সেখানে আজকের হিসেব যদি দেখি, আমার আজকে মাত্র 195 জন। কিন্তু একটা পজিটিভ দিক যেটা দেখতে পাচ্ছি, আগে যেরকম কোভিশিল্ড কোভ্যাক্সিন যখন দুটোই এসেছিল, তখন আমার কোভিশিল্ড যদি 100 জন নেয়, কোভ্যাক্সিন নিচ্ছিল 5 জন। কিন্তু আজকের রিপোর্ট যেটা দেখছি, কোভিশিল্ড আমার 85 জন নিয়েছেন, তার মধ্যে সেকেন্ড ডোজ আছে, কিন্তু কোভ্যাক্সিন আমার 110। তার মানে এই কোভ্যাক্সিনের প্রতি যে অনীহাটা, যে কোনো কারণেই হোক, এই অনীহাটা কিন্তু কাটছে। ওকে, হ্যাঁ, মানে এটা পার্থদা বোঝার চেষ্টা করি, এটা কি মানুষের চয়েস আছে, মানে নাকি এমন যে আমি এখন কোভ্যাক্সিন দিচ্ছি, যদি তোমায় নিতে হয় এখন কোভ্যাক্সিন নিতে হবে, বা আমি কোভিশিল্ড দিচ্ছি, মানে এটা কি আমি মানে আমি বলতে পারি যে না আমি কোভ্যাক্সিন নেবো কোভিশিল্ড নেবো না, বা কোভিশিল্ড নেবো কোভ্যাক্সিন নেবো না? আমি ইজ ইট বাই চয়েস? অন্য জায়গায় কে কি করছে আমি জানি না, কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, এবার কোনো জায়গায় তো খালি কোভ্যাক্সিন সাপ্লাই আছে, তাহলে কিছু করার নেই, উপায় নেই। কিন্তু আমার এখানে দুটোই সাপ্লাই আছে, এবং আমার এখানে 4টে সেশন সাইটে কোভিশিল্ড হচ্ছে, যেহেতু কোভিশিল্ডের সেকেন্ড ডোজ আছে। হ্যাঁ, এই জন্য 4টে সেশন সাইট আছে, যেখানে 100 করে পার সেশন সাইট, তার মানে 400 জনকে আমরা কোভিশিল্ড দিতে পারি। তার মধ্যে একটা সাইট হচ্ছে সেকেন্ড ডোজ, ওকে ওকে ওকে, সাইট হচ্ছে নিউ ডোজ, আর কোভ্যাক্সিন হচ্ছে 300 জনকে দিতে পারি। ওকে, আমরা এবার এটা টোটালটাই পার্সন চয়েস, যে যেটা নিতে চান সেটাতেই আমরা অ্যালাউ করছি। তার মানে সেইটা যদি হয়, তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের কোভ্যাক্সিনের প্রতি যে একটা অনীহা ছিল সেটা বোধহয় খানিকটা কাটছে, তো কাটছে সেটা। ফাইন, আমি আবার একটু শুভ্রার কাছে ফিরে আসি। শুভ্রা, কোভিশিল্ড কোভ্যাক্সিন এটা ঠিক এরকম নয় যে তেন্ডুলকার ভার্সেস বিরাট কোহলিকে কম্পেয়ার করবো, ইজ নট লাইক দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ডক্টর মুখার্জিও বলছিলেন, এবং এত বড় একটা দেশে 130-40 কোটি মানুষে, সেখানে কোনো একটা ভ্যাকসিন দিয়ে এই এত মানুষকে করা যাবে না, এটা ভাবাটা ঠিকও নয়। কিন্তু আরো অনেক ভ্যাকসিন আর ইন পাইপলাইন। আমি দেখছিলাম জনসন এন্ড জনসন 1 শট ভ্যাকসিন নিয়ে আসছে। তো ওভারঅল স্ট্যাটাসটা কি তুমি একটু বলবে যে কোন ভ্যাকসিন গুলো ইমিডিয়েট ফিউচারে আমাদের কাছে আসতে পারে? এটা কি কোনো ধারণা পেতে পারি আমরা? তাহলে যারা দেখছেন বা যারা দেখবেন এই অনুষ্ঠান, তাদের কাছে জিনিসটা সুবিধা হয়। হ্যাঁ, নিশ্চয়ই। জনসন এন্ড জনসন 1 শট মে নট বি দ্য বেস্ট ফর লো ইনকাম কান্ট্রিজ, যেখানে আমাদের কাছে কোল্ড চেন ফ্যাসিলিটি নেই টু রেফ্রিজারেট দ্য ভ্যাকসিন। কিন্তু there are several others. I'll just share my screen quickly to show you what all vaccines are in the pipeline আমাদের জন্য। Yes, fine, দেখা যাচ্ছে। যদি তুমি দেখো, কোভিশিল্ড কোভ্যাক্সিন এসে গেছে,
The third vaccine that we are looking at, and the government is looking at giving authorization to, is Zykov D, যেটা Cadila Healthcare, Zydus Cadila করছে, along with Department of Biotechnology, যেরকম তোমার কোভ্যাক্সিনটা ছিল ICMR এর সাথে, এইটা হচ্ছে DBT এর সাথে ইন্ডিয়ার। তো এটা এখন ফেজ 3 অ্যাডভান্স ফেজ 3। এটা ইন্ডিয়ান ভ্যাকসিন? হ্যাঁ, it's an Indian vaccine. Zydus Cadilaর সাথে হচ্ছে DBT, আর এটা ফেজ 3 অ্যাডভান্স ট্রায়ালস এ এখন রয়েছে। আশা করা যাচ্ছে in the coming couple of months this will be rolled out, এরকম শোনা যাচ্ছে। স্পুটনিক 5 তুমি জানো, রাশিয়ান ভ্যাকসিন, সেটা আমাদের ডক্টর রেডি ল্যাব এখানে তার সাথে করছে, আর সেটা ফেজ 3 ট্রায়ালস এ সেটাও অ্যাডভান্স স্টেজেস আছে এখন। যেটা আর 3-4টে তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সিরামের, আর একটা সিরাম ইনস্টিটিউটের নোভাভ্যাক্স বলে, নোভাভ্যাক্স এর সাথে যেটা ডেভেলপ করছে NVX CoV, এরা সব নাম ভীষণ কমপ্লিকেটেড নেমস ফর দ্য ভ্যাকসিনস। হোপফুলি দে উইল কাম আউট উইথ ক্যাচি নেমস when they launch, কিন্তু এই 3-4টে ভ্যাকসিন আরো দেখছো যেগুলো কি অ্যাডভান্স স্টেজেসে আছে। আমি একটা ইন্টারেস্টিং ভ্যাকসিন তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে মিনভ্যাক্স, লাস্ট যেটা দেখছো এই লিস্টে, মিনভ্যাক্সটা হচ্ছে একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, তাদের একটা ইনকিউবেশন কোম্পানি মিনভ্যাক্স বলে, সেটা তারা এটা খুব ইন্টারেস্টিং এই জন্য বিকজ এই ভ্যাকসিনটা 35 ডিগ্রি সেন্টিগ্রেডে অলমোস্ট 1 মান্থ তুমি রাখতে পারবে without it getting spoiled or without it, so it will be a really a game changer for low income countries if it comes through. So eta ekhon it's ready for trials. It's still a little way away from being rolled out finally, kintu jokhon eta ashbe তখন তুমি দেখবে যে মিনভ্যাক্স will be one of the front runners, কারণ এটা থার্মো টলারেন্ট, যেটাকে বলছে it can tolerate heat, and কবে নাগাদ? but still about 7-8 months from now. So বাকিগুলো সবকটা কিন্তু within the next couple of months, 3 months, 4 months এর মধ্যে তুমি দেখবে একটা একটা করে রোল আউট এই ভ্যাকসিন। সরি, একটা জিনিস বলো শুভ্রা, যে এতগুলো ভ্যাকসিন যখন আসবে 2-3 মাস পর থেকে আরো আসতে আরম্ভ করবে, দেন আই এক্সপেক্ট যে রিটেল মার্কেটে এখন যেমন গভর্নমেন্ট কন্ট্রোল ভ্যাকসিনেশন প্রসেস চলছে, রিটেল মার্কেটে তখন তারা নিশ্চয়ই ভ্যাকসিনটা আসবে। তো when we can expect retail market vaccine availability? Still a long way according to me, karon we are not just producing domestic for domestic purposes. Tumi dekhbe je India, tumi jano, it's 60% of the world's vaccines are produced in India, and so exactly. So several countries, I mean almost like 30 countries are looking at India right now to procure their vaccines. So retail market e ashbe is still a long way away, karon tumi tar age tomake India is doing a very big diplomatic vaccine diplomacy program right now, supplying vaccines to 33 countries, and it's being called one of the soft diplomatic exercises. Absolutely. And so those will be priority areas before we roll it out to retail market. So retail market will take time. It will, according to fine. আমরা একটুখানি দেখে নিই ডক্টর মুখার্জি, একটা কথা বলুন যে এখন কেএমসি অঞ্চলে, মানে আমাদের কলকাতাতে কেউ যদি ভ্যাকসিন দিতে চায় তাহলে কি এখন ওই অ্যাপ থেকেই যেতে হচ্ছে, না অ্যাপ ছাড়া মানে স্পটে এন্ট্রি করা হচ্ছে? কি প্রসেসটা এখন কি আছে একটু যদি সবার জন্য বলে দেন যে এখন এক্স্যাক্টলি প্রসেসটা কি ভ্যাকসিন নেওয়ার। ডক্টর মুখার্জি, ডক্টর মুখার্জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আগে রিপিট করবেন কারণ একটা কল চলে আসছিল, আমি মিউট হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি বলছি এটা মিউট করবেন না, এটা মিউট করলে অনেক সময় আনমিউট করতে অসুবিধা হয়। আমি কিছু করিনি, অটোমেটিক হয়ে গেছে। অটোমেটিক হয়ে গেছে, আচ্ছা। না, আমি বলছিলাম যে কলকাতা কর্পোরেশন এরিয়াতে এখন যে আপনারা যে ভ্যাকসিন দিচ্ছেন তার কি স্ট্যাটাস, কত মোটামুটি ভ্যাকসিন এখন অবধি হলো,
এবং তার পদ্ধতিটা কি হচ্ছে? পদ্ধতিটা কি শুধুমাত্র হ্যাঁ, অ্যাপ এটা থেকেই হচ্ছে যে- হচ্ছে নাকি স্পটে গিয়েও করা যাচ্ছে? প্রসেসটা কি? না সেটা বলি, যেহেতু যেটা আপনি বললেন যে আপনি ছাড়া আর একজন সদস্য যে আপনার সমস্ত প্রোগ্রামে কোভিড এবং ভ্যাকসিনেশন রিলেটেড ইস্যুগুলোতে ছিল, সেটা হচ্ছে আমি। হ্যাঁ, তো যখন আমি আপনারই প্রোগ্রামে একবার বলেছিলাম যে অ্যাপের থ্রু দিয়ে বুকিং হবে, কারণ একেবারে আপনি প্রথম বলেছিলেন, আমার মনে আছে এই বলছিলেন। এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটাতে আমাদের দুটো চ্যালেঞ্জ। একটা হচ্ছে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম, আরেকটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে এর বুকিংটা হচ্ছে। তো এই দুটো চ্যালেঞ্জ আমাদেরকে ওভারকাম করতে হচ্ছে। তো এবং এই অ্যাপ বেসড হওয়ার ব্যাপারটার ফলে যখন জানা গেছিল যে কোউইন অ্যাপ দিয়ে বুক করতে হবে ইত্যাদি ইত্যাদি, অনেকে কোউইন অ্যাপ ইয়ে করছে, ডাউনলোড করছে টচ্ছে ইত্যাদি, কিন্তু দেখা যাচ্ছে কোউইন অ্যাপটা কিন্তু সাধারণ লোকের বুকিং এর জন্য নয়। ওটা হচ্ছে যে সমস্ত সেন্টারে ভ্যাকসিনেশন গুলো করা হচ্ছে, ভ্যাকসিনেটারদের একটা পাসওয়ার্ড আছে, তার থ্রু দিয়ে তারা দেখতে পায়। যাই হোক, সেটা সাধারণ লোকে কনসার্ন করে না। সাধারণ লোক কি করে বুক করবে ডিজিটাল প্ল্যাটফর্মে? একটা হচ্ছে cowin.gov.in এই পোর্টালের থ্রু দিয়ে বুক করবে, অ্যাপ দিয়ে নয়। অ্যাপ দিয়ে নয়? আরেকবার একটু থ্রু বলুন, দিয়ে বুক আরেকবার একটু বলুন হ্যাঁ, পোর্টালটা। পোর্টালের থ্রু দিয়ে বুক করবে, cowin.gov.in এই পোর্টালের থ্রু দিয়ে বুক করবে এক নম্বর। cowin.gov.in। হ্যাঁ, এই আচ্ছা, পোর্টালের থ্রু দিয়ে বুক করতে পারবে। আচ্ছা। অথবা তারা আরোগ্য সেতুতে একটা ইনকর্পোরেশন করা হয়েছে, সেই আরোগ্য সেতুতে যেখানে ডান দিকের কর্নারেতে টপে একটা জায়গায় ইনজেকশনের ছবি দিয়ে কোউইন লেখা আছে, সেইটা থ্রু দিয়ে বুক করতে পারে। তো যদি বুকিং করে, বুকিং করার সময় আগে সেন্টার অ্যালটমেন্ট করা হতো, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো, সেটাকে কিন্তু এখন ডিসেবল করা আছে। আপনার রেজিস্ট্রেশনটা করা থাকলেই হলো, তারপরে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন রেজিস্ট্রেশন করে। যদি না করে যান, তাহলে আপনি একটা আইডি প্রুফ নিয়ে যদি হাজির হন, তাহলে স্পট রেজিস্ট্রেশনও করতে পারেন। যাতে ভ্যাকসিনেশনটাকে এনকারেজ করা যায়, তার জন্যই এই জিনিসগুলোকে করা হয়েছে। আচ্ছা। এবং কলকাতা কর্পোরেশন যে ভ্যাকসিনস গুলোকে সাপ্লাই করছে বিভিন্ন জায়গায়, আমরা সাপ্লাই করছি 38 খানা প্রাইভেট হসপিটালকে, 21 খানা স্টেট গভর্নমেন্ট হসপিটালকে, 4 খানা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গাকে, এবং কর্পোরেশনের নিজস্ব 51 খানা জায়গাতে, অর্থাৎ আরবান প্রাইমারি হেলথ সেন্টার থেকে ভ্যাকসিনেশন গুলো হচ্ছে। আপনার রেজিস্ট্রেশন থাকলে আপনার কাছে যেটা কনভিনিয়েন্ট হবে, যেটা কাছাকাছি হবে, যেখানে ভিড় কম বলে খবর পাবেন, সেখানেই আপনি চলে যাবেন and you will get the vaccination। সুতরাং আপনার কোনো পার্টিকুলার একটা জায়গাতেই যেতে হবে। যেমন এটা যদি ইলেকশন মোডে করা হচ্ছে, কিন্তু ইলেকশন মোডে কি হয়, আপনার একটা ভোট কেন্দ্র নির্দিষ্ট করা থাকে। এখানে কিন্তু পালস পোলিওর মতো কোনো কেন্দ্র নির্দিষ্ট করা নেই। You are registered or you are not registered, you can have your spot You registration can go done to any vaccination center and get yourself vaccinated. হ্যাঁ, এইটা। এবং কথা হচ্ছে যে আমাদের বড় এলাকাতে প্রত্যেকটা বড়তেই কোনো না কোনো জায়গায় একটা বা দুটো করে সেশন চলছে, এবং কোনো কোনো হসপিটালেতে 2-3টে করে সেশন সাইটসও আছে। যেহেতু আমরা ভ্যাকসিন দিচ্ছি, আমরা সেটা জানি। তো আমাদের বড় এলাকাতে আমরা সেই সব জায়গাগুলোতেই ভ্যাকসিনেশন গুলোকে রাখার চেষ্টা করেছি, যার কাছাকাছি সিসিপি আছে। এটা আপনি ভালো বুঝবেন। সিসিপি মানে হচ্ছে কোল্ড চেইন পয়েন্ট। যেখানে কোল্ড চেইন পয়েন্ট আছে, তার কাছাকাছি ওয়ার্ডটাকে আমরা করেছি। আমাদের অনেকগুলো ইউপিএইচসি তে সাফিসিয়েন্ট জায়গা আছে, কিন্তু কোনো কোনো ইউপিএসসি তে একটু জায়গার সমস্যা থাকার জন্য আমাদের রেসপন্স কেমন ডক্টর মুখার্জি? রেসপন্স কেমন এখন অবধি? রেসপন্স বলা যেতে পারে প্রথম দিকে ভয়ঙ্কর ছিল, মাঝখানটা একটু ডিপ করে গেছিল, এখন কিন্তু আবার পিকিং আপ। এখন একটা সিস্টেমের মধ্যে ব্যাপারটা চলে এসেছে। আচ্ছা, আচ্ছা, আগের থেকে ইমপ্রুভ করছে বলছেন? আগের থেকে অনেক ইমপ্রুভ করছে। তো তার ফলে ঠিক আপডেটেড যে কজন নিল কি, কারণ তার মধ্যে অনেকে সেকেন্ড ডোজ আছে, অনেকে ফার্স্ট ডোজ আছে, অনেক ইলেকশন যারা স্টাফ তাদের ভ্যাকসিনেশন চলছে। তার ফলে সেই ফিগারটা আমি এই মুহূর্তে আপনার সঙ্গে শেয়ার করতে পারছি না, কিন্তু প্রসেস ইজ গোয়িং, এবং প্রসেস ইজ গোয়িং মোর অর লেস স্মুথ। আমি আপনার কাছে আসবো পরে, যে আমাদের একটা কলকাতা শহরের বিশাল অঞ্চল, প্রায় 40% স্লাম পপুলেশন, এবং যাদের অ্যাওয়ারনেস বা এটা অনেক কম, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা কি ভাবছি বা তাদের ক্ষেত্রে কি করা যাচ্ছে বা করা উচিত, সেটা নিশ্চয়ই আমরা আলোচনা করবো। কিন্তু আমি আগে একটু চলে আসি ডক্টর হালদারের কাছে। আমি জানি না ডক্টর সরকার জয়েন করেছেন কিনা। ডক্টর সরকার কি জয়েন করেছেন? ডক্টর সরকার এখনো জয়েন করেননি বোধহয়। ডক্টর সরকার জয়েন করলে আমাকে একটু কমিউনিকেট করুন।
তো আমি একটু ডক্টর হালদারের কাছে আসি। ডক্টর হালদার, প্রাইভেট হসপিটালের কি অবস্থা? আপনি তো উডল্যান্ডে আছেন, সেখানে কি ধরনের চাপ রয়েছে বা কতটা রেসপন্স দেখতে পাচ্ছেন? আমাদের হসপিটালে প্রথম দিকে বেশ ভালো ভিড় হচ্ছিল এবং বেশ একটা ভালো গ্যাদারিং হয়ে যাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে যেমন দেখছি যে ডক্টর মুখার্জি যেমন বললেন যে সবাই সিস্টেমটার সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং সিস্টেমগুলো অনেক স্মুথ হচ্ছে। এখন আলাদা একটা ওয়েটিং জোন করা হয়েছে, সেখানে গিয়ে অপেক্ষা করছি এবং ওই যেহেতু কোউইনে আর রেজিস্টার আগে থেকে করতে হচ্ছে না, ব্যাপারটা একটু আমার মনে হয় স্মুথ হয়েছে, মানে একটু ভিড়টা আগের থেকে পাতলা হয়েছে এবং এটা সেই রকম আর কি, মানে ট্রাফিক পুলিশ থাকলে বেশি জ্যাম হয়, ট্রাফিক পুলিশ না থাকলে কম জ্যাম হয়, সেরকম ধরনের ঘটনা। আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের ওখানে কি কোভিশিল্ড দেওয়া হচ্ছে নাকি কোভ্যাক্সিনও দেওয়া হচ্ছে? এখনো পর্যন্ত কোভিশিল্ড দেওয়া হচ্ছে। এখন তো তাহলে সেটেল ডাউন করে গেছে, এখন মোটামুটি মানে আপনাদের ক্ষেত্রে প্রসেসটা কি? আমি একটা আইডেন্টিটি কার্ড নিয়ে, মানে 60 ইয়ার্স অ্যাবাভ যদি কেউ হয়, আইডেন্টিটি কার্ড নিয়ে গিয়ে পৌঁছে গেলে ওখানে অটো রেজিস্টার করে করা যাবে? হ্যাঁ, মানে একটা কোউইনে রেজিস্ট্রেশন করে আসতে হচ্ছে, যে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকলে ব্যাপারটা অনেক তাড়াতাড়ি ওই নাম্বারটার জন্য অনেক তাড়াতাড়ি এক্সপিরিয়েট হয়ে যাচ্ছে, নইলে আবার ওখানে বসে করতে হচ্ছে। হ্যাঁ, ওখানে বসে করতে হচ্ছে। আচ্ছা, করে আর যারা ধরুন কোমরবিডিটি গ্রুপে পড়ছে, মানে 45 to 59, তাদের কি ওই একটা ফর্ম আছে, সেই ফর্মের মধ্যে ফিল আপ করে আসতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে? তাদের ক্ষেত্রে আমাদের আলাদা একজন ডক্টর অ্যালার্ট করা হয়েছে, তারা যদি ভ্যাকসিনেশন করতে চান সেখানে দেখাতে হচ্ছে, ফর্মটা ফিল আপ করতে হচ্ছে এবং তিনি যদি এলিজিবল হন তখনই তাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। না, যদি অনেকে তো করছে, আমি শুনছি যে তার প্রাইভেট ডাক্তারের কাছ থেকে সই করিয়ে নিয়ে যাচ্ছে, সেটাও কি সম্ভব? না, সেটা আমাদের হসপিটালে আলাদা ডক্টর অ্যালার্ট করা হয়েছে, ওই তারাই করছেন, আলাদা করে তারাই করছেন। এখানে একটা ব্যাপার আমি বলে দিই, যে প্রাইভেট ডক্টরের কাছ থেকে এই যে 20খানা পয়েন্ট আছে কোমরবিডিটির, তার এগেনস্টে একটা টিক মেরে, একটা বা দুটো জায়গায় টিক মেরে 45 থেকে 59 বছর বয়সের লোকজন যেতে পারে ভ্যাকসিনেশন নিতে। কিন্তু সেই ডাক্তারবাবুকে কিন্তু মিনিমাম এমবিবিএস হতে হবে, কোনো অল্টারনেটিভ মেডিসিনের কোয়ালিফাইড ডাক্তার হলে চলবে না। ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে এমবিবিএস ছাড়া অল্টারনেট মেডিসিন, বা যাকে আমরা এক অর্থে আরএমপি বলি বা যাই এগুলো বলি, এবং কোয়াক, এক ফর্ম অফ কোয়াক, তাদের দিয়ে হবে না। There has to be MBBS doctor who will certify. Fine. আমি একটু পার্থদার কাছে আসি। পার্থদা, এই যে কোমরবিডিটি ফ্যাক্টরসটা, এই কোমরবিডিটি ফ্যাক্টরসটা কি কি যদি একটু বলে দাও, যে যারা 45 থেকে 59 এর মধ্যে আছে কোন কোনগুলো দেখা উচিত? কোমরবিডিটি একটা বড় লিস্ট। হ্যাঁ, ওই যে ফর্মটা আছে, ওই ফর্মে কিন্তু ইন ডিটেলস কোমরবিডিটি লিস্টটা দেওয়া আছে এবং সেটা ডাক্তারই বুঝে নেবেন কোনটা তার হয়েছে। সুতরাং কোমরবিডিটিটা যে মানে অনেকগুলোই আছে, যেগুলো হলে কোভিড নরমালি যেমন অনেকে বলছে প্রেসার এবং সুগার, তো এই প্রেসার বা সুগার থাকলে সেটাও কি কোমরবিডিটিতে পড়ছে শুধু? ওই যে পয়েন্টগুলো আছে, আমার এখন এত ডিটেলস মনে নেই, অনেকগুলো পয়েন্ট আছে। তো ওই পয়েন্টগুলো যিনি ডাক্তারবাবু দেখছেন তিনি ওইগুলো চেক করে নেবেন সেগুলো আছে কিনা, এবং তার রেজিস্ট্রেশন নাম্বার, যেটা ডক্টর মুখার্জি বললেন, মানে মডার্ন মেডিসিনে ডক্টর হতে হবে তাকে, এমবিবিএস মিনিমাম, এবং তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তিনি লিখে দেবেন, তবেই এটা হবে। এবং কোনো যদি সার্টিফাই থাকে, সেই সার্টিফিকেটটা প্রেসক্রিপশন আনলে আমরা প্রেসক্রিপশনের জেরক্স নিয়েও এটা করে নিচ্ছি। আমাদের এখানে ডাক্তারবাবু আছেন, বসছেন, তারাই করে দিচ্ছেন। ওটা দেখে পুরোনো রিপোর্ট বা অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেগুলো দেখে হ্যাঁ, আমাদের এখানে, আমাদের যে মেডিকেল কলেজ একটু বড় সেট আপ, আমাদের এখানে মানে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হয় না। আমাদের এখানে কেউ যদি ডাইরেক্ট চলে আসে, আচ্ছা, অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, আলাদা আমাদের এখানে আলাদা লোক আমরা বসাতে পেরেছি আপাতত, তারা দিচ্ছেন, যাতে আমরা চাইছি কেউ ফেরত যাতে না যায় যারা আসছেন। কারণ আমাদের প্রায় 700 জনের অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু আমরা ওই বললাম আমরা 50%ও কভার করতে পারছি না, ফলে কোনো বিভিন্ন ধরনের অনিয়া, ভয়, গুজব, হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়ায় নানা রকম ডায়েরি আরম্ভ করে ডক্টর সরকার জয়েন করছে। কোমরবিডিটি লিস্টে কিন্তু জয়ন্তবাবু যে খুব মানে স্পেসিফিক্যালি বলা আছে যে কোন কোন কোমরবিডিটিস এর মধ্যে ইনক্লুডেড। আপনি যেটা বললেন যে ব্লাড প্রেশার, যদি ব্লাড সুগার থাকে তাহলে ইট শুড বি মোর দ্যান ফর 10 ইয়ার্স। যদি অ্যাজমা থাকে তাহলে তার একটা FEV1 বলে দেওয়া আছে, ইট শুড বি লেস দ্যান 50% এন্ড দেয়ার শুড বি ওয়ান এক্সাজারবেশন উইদিন লাস্ট 2 ইয়ার্স, যার জন্য ভর্তি হতে হয়েছে। সুতরাং এগুলো খুব স্পেসিফিক দেওয়া আছে। আমি একটু এখানে বলি, আমি ডক্টর মুখার্জি, আমি ডক্টর সরকার জয়েন করেছেন, আমি একটু কথা বলে নিয়ে আমি আসছি আপনার কাছে। সরকার,
হ্যাঁ, হ্যাঁ। শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি জানি আপনি হাসপাতালে আটকে ছিলেন, আপনি জয়েন করতে আরে পেরেছেন আমি ফাইনালি। ডক্টর সরকার, যেটা আলোচনা হচ্ছিল যে এখন তো কোভিড ভ্যাকসিন হেলথ ওয়ার্কার ছাড়িয়ে, ফ্রন্টলাইন ওয়ার্কার ছাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়ে গেছে। 60 এভাব তো বডি, এবং ইভেন 45 to 59 কোমরবিডিটি আছে তাদের মধ্যেও। এই জায়গায় দাঁড়িয়ে শুভ্রা ইজ শেয়ারিং দ্য কোমরবিডিটি, এখানে ফর্মটাও দেখতে পাচ্ছি শেয়ার করছে। থ্যাংক ইউ শুভ্রা ফর ডুইং দ্যাট। ডক্টর সরকার, একটু যদি বলেন যে আপনাদের হাসপাতালে পিয়ারলেসে কি অবস্থা এবং আপনারা কিভাবে প্রসেসটা করছেন? মানে একজন যদি কেউ পিয়ারলেসে করতে চায়, ভ্যাকসিনেশন করতে চায়, হাউ হি অর শি শুড বি গোয়িং অ্যাবাউট ইট? আমি যতদূর খবর পেয়েছি, আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট ওদের একজনকে অ্যাসাইন করেছে যাকে কন্ট্যাক্ট করা যায় ওভার দ্য ফোন, হ্যাঁ, টু বুক এ স্লট। সেটা ওভার দ্য ফোন। যারা স্ট্রেট 60 ইয়ার্স ওল্ডার, হ্যাঁ, তাদের কিন্তু কোনো জাস্ট একটা আইডেন্টিটি কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে আসলেই হয়ে যায়, হ্যাঁ। কিন্তু যারা বিলো 60, বিটুইন 45 to 60, তাদের কোমরবিডিটি একটা, এই লিস্টটা যেটা দেখাচ্ছেন, যে কোনো একটা মেডিকেল প্র্যাকটিশনারের রেকমেন্ডেশন লাগে ওই কোমরবিডিটি ফর্মে। এবার এখানে আমরা যেটা দেখছি যে এখানে অনেকেই আসছেন যারা ভ্যাকসিন নিতে, যাদের কোমরবিডিটি নেই। আচ্ছা, আমি তাদেরকে একটাই কথা বলি যে আপনারা চাইছেন আমরা হয়তো দিয়ে দেব, কিন্তু আমাকে একটা টিক মারতে হবে যে আপনার হাইপারটেনশন, ডায়াবেটিস, এটা কিন্তু আধার কার্ড দিয়ে লিংক হয়ে যাবে ইন্স্যুরেন্স কোম্পানিতে। আপনার কিন্তু ইন্স্যুরেন্স পেতে খুব অসুবিধা হবে পরে। তো সেটা আপনি যদি এগ্রি করেন তাহলে কিন্তু, কেননা এইটা একটা আননেসেসারি চাপ আসছে আমাদের কাছে। হয়তো গভর্নমেন্ট এটা তুলে নেবে কিছুদিন পরে, কিন্তু যাদের এখন কোমরবিডিটি আছে তাদেরই প্রায়োরিটিটা, যার জন্য খুব ভিড় হচ্ছে এটা নিয়ে। আমি তো এইভাবে এই ব্যাপারটাকে ডিল করছি। হয়তো তাই এটা কিন্তু একটা লিংক দিচ্ছে আমরা। ডক্টর সরকার, এটা কি আপনারা আপনাদের হসপিটাল লেভেলে অ্যাসেস করছেন? যেমন ডক্টর হালদার বলছিলেন যে উডল্যান্ডসে ওনারা একজন ডাক্তার স্পেসিফিক্যালি ডকুমেন্টস দেখছেন যে কোমরবিডিটি স্যাটিসফাই করছে কিনা, তারপর তারা অ্যালাউ করছেন তাকে ভ্যাকসিন নিতে। তো আপনাদের এন্ডে কি আপনারা সার্টিফিকেট থাকলেই তাকে দিচ্ছেন, নাকি আপনারা আপনাদের একটা নিজস্ব সেটআপে ক্রস দেখছেন? চেক করা হচ্ছে না আমাদের। ক্রস চেক করা হচ্ছে না, যে দিচ্ছেন সার্টিফিকেট তারই রেসপন্সিবিলিটি। এটা যদি কখনো হয় তাহলে তাকেই, হ্যাঁ, এটাকে যেভাবে সেটাকে ফেস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা বলুন যে আপনি, আপনার সঙ্গে কথা হচ্ছিল যে কোভ্যাক্সিন আর কোভিশিল্ড, এখন কি আপনাদের ওখানে কোভিশিল্ডই দেওয়া হচ্ছে না কোভ্যাক্সিনও এসে গেছে? আমরা কোভিশিল্ড দিচ্ছি, এখনো কোভ্যাক্সিনটা পাইনি। আচ্ছা, আমি বলেছি যে কোভ্যাক্সিনটাও রাখা দরকার, কারণ আমরা যদি দেখি যে কোভিশিল্ডটা ইনক্লুশন ক্রাইটেরিয়াতে আমরা কিন্তু আপ টু 80 ইয়ার্স নিয়েছি। আমরা তার অ্যাবাভ 80 ইয়ার্স পপুলেশনকে কিন্তু কোভিশিল্ডের ট্রায়ালে নেওয়া হয়নি। whereas in কোভ্যাক্সিনে এটা আপ টু 98 ইয়ার্স পর্যন্ত হয়েছে, হ্যাঁ। সেখানে ওদের এজ লিমিটটা অনেকটা ওয়াইড, এবং তাতে এফিকেসি ওয়াইজ ডেফিনেটলি বলছে একটু বেটার। সেই কারণে কোভিশিল্ডটা হয়তো সবার জন্য ঠিক আছে, কিন্তু এল্ডারলি পপুলেশন অ্যাবাভ 85-90, আই থিঙ্ক কোভ্যাক্সিন উইল বি দ্য বেটার চয়েস। ওকে, দ্যাটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি যেটা আগের দিন আমায় বলছিলেন যে যদি যে কোনো একটা ভ্যাকসিন থাকে তাহলে সেই ভ্যাকসিনটাই নেওয়া যাবে, কিন্তু যদি দুটো ভ্যাকসিনই অ্যাভেলেবল থাকে তাহলে এল্ডারলি পপুলেশনের ক্ষেত্রে কোভ্যাক্সিন ইজ দ্য বেটার চয়েস, তাই কি বলছেন আপনি? তো হ্যাঁ, আই থিঙ্ক দ্যাটস অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইনপুট টু এভরিবডি। মানে এটা অত্যন্ত জরুরি একটা ইনপুট। আমার মনে হয় এটা সবাই শুনছেন এবং তারা এটা কনসিডার করবেন। আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, আমি ডক্টর হালদার, ডক্টর সরকার এবং ডক্টর প্রধান যেগুলো বললেন, এই তিনজনকে কভার করে বলে দিচ্ছি যে 20খানা যে অসুখের লিস্ট বলা আছে, সেইখানে লিস্টে শেষকালে যে ডাক্তারবাবু সই করবেন, এই ডাক্তারবাবু আন্ডারটেকিংটা দিতে হচ্ছে। এখানে লেখা আছে যে আই অ্যাম অ্যাওয়্যার দ্যাট প্রোভাইডিং ইনফরমেশন ইজ অ্যান অফেন্স, যেটা ডক্টর সরকার বলছিলেন। আর অসুখ বিসুখের ব্যাপারে, সব অসুখ বিসুখের ব্যাপার সাধারণ দর্শকেরা বুঝবেন না, ডাক্তারবাবুরাই বুঝবেন। 7 নম্বর সিরিয়ালে বলা আছে অ্যাঞ্জাইনা অ্যান্ড হাইপারটেনশন অবলিক ডায়াবেটিস অন ট্রিটমেন্ট।
এবং যেটা ডক্টর হালদার বললেন 15 নম্বর সিরিয়ালে বলা আছে সিভিয়ার রেসপিরেটরি ডিজিজ উইথ হসপিটালাইজেশন ইন লাস্ট 2 years oblique FEV1 less than 50%। আরো অনেক ডাক্তারি কথাবার্তা আছে, তো যেটা অলরেডি এখানে স্ক্রিন শেয়ার করা রয়েছে। তো সেইগুলোর মধ্যে আমি 7 নম্বর 15 নম্বর পয়েন্টটা বললাম, আর আরেকবার বলে দিচ্ছি যে ডাক্তারবাবু সই করার আগে সই করছেন জ্ঞানত যে আই এম অ্যাওয়্যার দ্যাট প্রোভাইডিং ফলস ইনফরমেশন ইজ অ্যান অফেন্স। আমি এখানে একটা এথিক্যাল প্রশ্ন তুলছি, সেটা হচ্ছে যে আমরা 45 থেকে 59 কোমরবিডিটি দের শুধুমাত্র দেওয়ার কথা বলছি, অন্যদের বলছি না এই কারণে যে এই মুহূর্তে তারা প্রায়োরিটি সেগমেন্ট। দ্যাটস এ পয়েন্ট। এমন তো নয় যে 45 থেকে 59 পরবর্তীকালে ভ্যাকসিন দেবে না, তারাও নেবে যখন এদের হয়ে যাবে। এখন যেখানে আমাদের দেশে এবং রাজ্যে এবং শহরে এখন অব্দি ভ্যাকসিন কমপ্লায়েন্স টার্গেটের থেকে 50% বা আরো কম বা ওই জায়গায় ঘোরাঘুরি করছে। আমি সেদিনই দেখছিলাম যে যারা ফার্স্ট ডোজ নিয়েছে কোভিশিল্ড তাদের 35% ঠিক সময় সেকেন্ড ডোজ নিচ্ছে। সেক্ষেত্রে যদি একদিকে যখন এত কম হচ্ছে, তাহলে যদি কিছু মানুষ এগিয়ে এসে 45 থেকে 59 তাদের কোমরবিডিটি না থাকা সত্ত্বেও নিতে চায়, তাহলে কি এথিক্যালি সেটা আটকানোর খুব একটা এই মুহূর্তে প্রয়োজন আছে? আমি এটা সবাইকে জিজ্ঞেস করবো। শুভ্রা, I think now you can kind of take it off the screen share. হ্যাঁ শুভ্রা, আমি বলছি এই পয়েন্টটা যে 45 থেকে 59 এক্ষুনি ডক্টর সরকার বলছিলেন যে হয়তো কিছুদিন পর উঠে যাবে। আমার কথা হচ্ছে এই এমনিতেই ভ্যাকসিন কমপ্লায়েন্স যেখানে 50% বা আরো কম, হোয়াটস দ্য পয়েন্ট ইন হোল্ডিং ব্যাক সামবডি হু ওয়ান্টস টু টেক ভ্যাকসিন? মানে আমি বলছি বড় এজ গ্রুপের মধ্যে এটা কি এথিক্যালি খুব প্রয়োজন আছে? শুভ্রা, হোয়াটস ইউর পয়েন্ট, হোয়াটস ইউর টেক? My take is for the first time in the history of this country, we are rolling out, as Dr. Mukherjee also pointed out, an adult immunization program. Right. এটার pros and cons আমরা আগে কিন্তু জানি না. We don't have precedence for such a huge program, right? তাতে আমরা যদি phase wise জিনিসটাকে roll out না করি, তাহলে যে কনসার্নস গুলো আগে আমরা এক্সপেক্ট করছিলাম যে হবে, সেগুলো ইমিডিয়েটলি হতেই পারতো। যে আমরা লোকজনকে পারসুয়েট করতে পারছি টেক ভ্যাকসিনেশন, হেজিটেন্সি, এই জিনিসগুলো ফেজ ওয়াইজ ট্যাকল করে গভর্নমেন্ট। সো আমরা যদি বলবো যে না, লেট আস ওপেন ইট আপ ফর এভরিবডি, ইউ মাইট নট নো যে হোয়াট কি রকমের কেওস দ্যাট মাইট এনসু। So the programs has been phased out in a manner. No, I understand the point, Shubhra, that you are making. That the healthcare workers can take into account and can handle. Shubhra, I'm giving you an example. Huh. যখন হেলথ ওয়ার্কারদের শুরু হলো, কথা হয়েছিল হেলথ ওয়ার্কারদের পর ফ্রন্টলাইন ওয়ার্কারদের করা হবে, কিন্তু যখন আমরা দেখলাম যে হেলথ ওয়ার্কারদের করাটা বেশ খানিকটা ওয়ালে আটকাচ্ছে, যে পরিমাণ এক্সপেক্ট করেছেন তার থেকে অনেক কম হেলথ ওয়ার্কার করছে, উই ভেরি কুইকলি রোলড ইনটু দ্য ফ্রন্টলাইন ওয়ার্কার্স। কেন? জাস্ট টু গিভ দ্য পিপল আ সেন্স অফ কনফিডেন্স, দেখো অনেক লোক নিচ্ছে। Why not the same principle acts here? মানে you can make it 50 to 60 whatever, but we need to be flexible. I'm saying what you need to be flexible. Exactly. I think it is being considered already. In the next fortnight, I think you will see some more action. More flexibility will come into the picture. Yeah. I think they are already considered. Let's very quick, very important point you have triggered. ডক্টর মুখার্জি, আপনাদের কাছে কি কোনো ইনফরমেশন আসছে যে আগামী 15 দিন 1 মাসের মধ্যে এই এজ গ্রুপ এখন যেটা দেওয়া হচ্ছে সেটা নিয়ে কোনো রকম চেঞ্জেস হতে পারে? আমাদের তো অলমোস্ট ডেইলি রিভিউ করা হচ্ছে, এবং স্বাস্থ্য ভবন বা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এবং আরবান ডেভেলপমেন্টের জয়েন্ট সেক্রেটারি আমাদের সঙ্গে উইকলি বা তারও কম সময়ের মধ্যে মিটিং করছেন, জুম মিটিং চলছে, ফিজিক্যাল মিটিং চলছে, সবকিছু চলছে। এখনো সেটা কথা হয়নি, কিন্তু কথা হচ্ছে যে আপনি যে দুটো পয়েন্ট বললেন, একটা হচ্ছে প্রথমে হেলথ কেয়ার ওয়ার্কারদের ব্যাপারটা ছিল এবং তারপরে ব্যাপারটা ছিল ফ্রন্টলাইন ওয়ার্কার্স। কিন্তু এই যে এখন যে পপুলেশনটাকে ডিল করা হচ্ছে, এটা হচ্ছে জেল পপুলেশন। এই জেল পপুলেশনের সংখ্যাটা কিন্তু অনেক বেশি, এই জেল পপুলেশনের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। অতএব এখানে আপনাকে প্রায়োরিটাইজ করতেই হবে। দেখা যায় জেল পপুলেশনের মধ্যে একটা রিলাক্টেন্স বেশি ডেভেলপ করছে, তখন পলিসি ইস্যু হিসেবে হয়তো এক্সপার্টরা আদারওয়াইজ ভাবতে পারেন। মানে সেই সমস্যাটা আসতে পারে। ফাইন, টু সাইড অফ ইট, দুদিকে দিয়ে দেখা যায়। আমি সরকার, হ্যাঁ, আপনার কি ভিউ?
আমার মনে হয় যে আমাদের অবজেক্টিভ ইজ টু গেট দ্য হার্ড ইমিউনিটি ইন দ্য সোসাইটি, ইয়েস, ঠিক আছে? সো হার্ড ইমিউনিটি মিনস অ্যান্ড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ইয়েস, এবার সেটা যদি অবজেক্টিভ হয়, ফার্স্ট হেলথ কেয়ার ওয়ার্কার অ্যান্ড ফ্রন্টলাইন ওয়ার্কার, উই হ্যাভ ডান দ্যাট। After that, there is no point discriminating age-wise, তারপরে comorbidity-wise. I think we should start vaccinating everyone as soon as possible. এই ডিমার্কেশন রাখার আমি কোনো মানে বুঝতে পারছি না। এবং ডিমার্কেশনটা খুব একটা থাকছে বলে মনে হচ্ছে না। আরেকটা পয়েন্ট হচ্ছে, the vaccine should be available over the counter, like any রিটেল other রিটেল vaccine. কাউন্টার, হ্যাঁ, ওভার দ্য কাউন্টার। কারণ এটা নিয়ে গভর্নমেন্ট একটা ক্যাপিং করে দিতে পারে, দ্যাট নো ওয়ান ইজ গোয়িং টু টেক মোর দেন দিস অ্যামাউন্ট, এবং ভ্যাকসিনেশন শুড নট বি ডান আপ উইথ দ্যাট মাচ অফ অ্যামাউন্ট। হ্যাঁ, এটা করে দিক না একটা ইজিলি অ্যাভেলেবল টু এভরিওয়ান, তাহলে কিন্তু আমরা উই ক্যান রিচ দ্য হার্ড ইমিউনিটি উইদিন। তাহলে তো মিটেই যায়, রিটেল মার্কেটে চলে আসতে তো আর এই সমস্যাগুলোই থাকে না, মানুষ নিজেদের মতো করে ভ্যাকসিনটা নিয়ে নিতে পারে। কিন্তু যেটা শুভ্রা বলছিল, জয়ন্তবাবু আমি একটু ইন্টারাপ্ট হ্যাঁ করব, আমি আসছি, মানে না আমি একটা কথা, শুভ্রার কথাটা আমি ডক্টর সরকারকে বলি যে যেহেতু এখন ভ্যাকসিন ডিপ্লোমেসি এবং ভ্যাকসিন পলিটিক্সটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গায়, এবং ভারতবর্ষ ইজ কাইন্ড অফ হোল্ডিং দ্য কোর অফ ইট, সুতরাং সেক্ষেত্রে রিটেল মার্কেটে দেওয়া কতটা সম্ভব নিউমেরিক্যালি সেটা নিয়ে একটা প্রশ্ন আসছে। হ্যাঁ, অরুণবাবু বলছিলেন। মানে ভ্যাকসিন এখন রোল আউট তো সবে শুরু হয়েছে, মানে দেয়ার ইজ এ সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ। এখনো যতটা ডিমান্ড আছে ততটা আমাদের কিন্তু সাপ্লাই নেই, সুতরাং উই হ্যাভ টু প্রায়োরিটাইজ। কেননা আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে টু রিডিউস দ্য মর্টালিটি। যারা এল্ডারলি, যারা কোমরবিডিটি, তাদের মধ্যে মর্টালিটি ইজ মোর দ্যান 70%, 80%, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। দেন সেকেন্ড প্রায়োরিটি ইজ টু অ্যাচিভ দ্য হার্ড ইমিউনিটি। সুতরাং সেই জন্য প্রায়োরিটাইজ করতে হচ্ছে। কিন্তু যখন দেখবেন ভ্যাকসিন রোল আউট, মানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ভ্যাকসিন চলে এসছে, তখন কিন্তু আর এত ডিসক্রিমিনেশন করা হবে না, তখন হয়তো ওভার দ্য কাউন্টারই একটা অ্যাপের মাধ্যমে আমরা ভ্যাকসিনেট করতে পারবো। আসলে ডক্টর হালদারের প্রশ্নটা হচ্ছে এই কারণে, আমরা যাদের টার্গেট করেছি এখন, তাদের মধ্যে কমপ্লায়েন্স রেটটা আমরা যা ভাবছি তার থেকে অনেক কম হচ্ছে। সুতরাং আমরা প্রায়োরিটাইজ করছি অবশ্যই, কিন্তু তারা কমপ্লাই করছে না। আর আরেক দল লোক যারা ভ্যাকসিন নিতে চায় তাদেরকে আমরা দিতে পারছি না। সেটা তাহলে আমাদের যেভাবে কমপ্লাই করবে, মানে এই মিসম্যাচটা নিয়ে প্রশ্ন, আমি এই মিসম্যাচটা নিয়ে প্রশ্ন করছি, এবং আমরা ডক্টর সরকার এই মিসম্যাচটার কথাই বলছে। পার্থদা, হ্যাঁ পার্থদা। হ্যাঁ, বলছি এই হেলথ কেয়ার ওয়ার্কার, তুমি যেটা প্রশ্নটা বললে এবং যেটা ডক্টর হালদার বললেন, আই ফুললি এগ্রি উইথ হিম। আমি ওটাই বলতে চাইছিলাম, ডিমান্ড আর সাপ্লাই একটা, এটা তো মানে আজকে আমার 2 লাখ লাগবে, তার তো ক্যাপাসিটি 10 লাখ, এই 10,000, তাকে আমি চাইবো এক্ষুনি 2 লাখ বানিয়ে দাও এক ঘন্টার মধ্যে, পারবে না, এক্ষুনি পারবে না। সুতরাং আমাকে ডিমান্ড সাপ্লাই হলে একটা মিসম্যাচ হবে। আর তুমি যেটা এক্ষুনি বললে, আমি একটা জিনিস বলছি, যেটা প্রথম দিকে হেলথ কেয়ার ওয়ার্কারদের আমরা যখন স্টার্ট করি, একদম প্রথম দিকের আমরা যদি ডাটাগুলো আমার কাছে রয়েছে, ডাটাগুলো যখন দেখি, আমরাও সেশন সাইড তখন প্রচুর করেছিলাম, কিন্তু তখন তো হেলথ কেয়ার ওয়ার্কার ইভেন ডক্টরসরাও নিতে আসছিলেন না। এবং অনেক জায়গায় দেখেছো কোভ্যাক্সিন যেখানে দেওয়া ছিল, তারা একদম ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে ডক্টররা রিভোল্ট করেছেন, তারা নিতে চাননি। কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা কেটেছে। একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস হলেই কিন্তু একটা লোকেদের মধ্যে একটা নেগেটিভ ফিলিংস থাকে কিছু লোকের মধ্যে, আস্তে আস্তে সেটা উন্নত কাটে। জাস্ট বলতে চাই যে কোভ্যাক্সিনের ক্ষেত্রে নতুন জিনিস ইন্ট্রোডিউস করার জন্য নেগেটিভ ফিলিংটা ছিল না, ফিলিংটা ছিল বিকজ দ্য ডেটা ওয়াজ নট সাফিসিয়েন্ট, এন্ড হেলথ কেয়ার ওয়ার্কার্স রাইটলি সো, যারা ডাক্তার যারা প্রোটেস্ট করছিলেন, তারা সেই জন্যই প্রোটেস্ট করছিলেন যে এনাফ ডেটা নেই, and scientifically we cannot be sure that covaxin will work. শুভ্রা, একটা জিনিস একটুখানি জিজ্ঞাসা করি, পার্থদা আমি আসছি। শুভ্রা, একটা জিনিস জিজ্ঞাসা করি, তুমি একটু কনফার্ম করো, সম্ভবত কোভ্যাক্সিন কে ট্রায়াল মোড থেকে বের করে এমার্জেন্সি ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে বলে আমি শুনলাম, এটা আজকেরই খবর, যে কোভ্যাক্সিন has now out of the trial mode and is now under the emergency permission. So কোভ্যাক্সিন আর এখন আর ট্রায়াল, তাই তো ডক্টর হালদার, am I right? হ্যাঁ, একদম তাই। এটা কালকে করা হয়েছে সম্ভবত। এখন আর কোনো মানে ফর্ম ফিল আপ করতে হচ্ছে না কোভ্যাক্সিন নেওয়ার আগে। আগে যেটা একটা ফর্ম ফিল আপ করতে হতো, এখন মানে কোভিশিল্ডের যা স্ট্যাটাস, কোভ্যাক্সিনের একই স্ট্যাটাস। অনেক ইট ইজ এমার্জেন্সি সিচুয়েশনে পড়ে যায়। It is no longer under trial. বাবু, আমি একটা ডক্টর হালদার যেটা বললেন, আমি তার আর্গুমেন্ট, মানে হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের ফাইজার কিন্তু
দিল্লিতে নিয়ারলি 4 lakhs ভ্যাকসিন এনে রেখেছিলেন, হ্যাঁ, ফাইজার কোম্পানি। একটা ভায়াল ক্যান গিভ 4 or 5 patients vaccination ওদের, তার মানে 20 lakhs vaccination was there, হ্যাঁ, কিন্তু আমরা তাদেরকে পারমিশন দিইনি, আমরা দিইনি। এরকম অনেকগুলো কোম্পানি আছে, আমরা কিন্তু আমাদের দেশের লোকদের এখনো দিচ্ছি না, আমরা বাইরে সাপ্লাই দিচ্ছি, করছি কিন্তু এটা আমি অত্যন্ত বলছি না যে ইম্পর্টেন্ট। এটা এই আমি যুক্তিটা যেটা অনেকেই বলছে মনে করি যে আমি আমার দেশের লোকেদের ওভার দ্য কাউন্টার কেন দিচ্ছি না, এটা তো দেবই, আরো 2 মাস 3 মাস পরে দেবো, তো ওয়াই নট নাও? উই হ্যাভ গট এনাফ ভ্যাকসিনস টু সাপ্লাই, এটা কিন্তু আমি মানি না। I think we can always মানে there can be different of opinion, কিন্তু এটাও খুব স্ট্রং ওপিনিয়ন যে আমি আমার দেশে যে ভ্যাকসিন বানাচ্ছি আমার দেশের মানুষকে না সবাইকে দিয়ে কেন আমি ভ্যাকসিন ডিপ্লোমেসির নামে সারা পৃথিবীতে দেবো? নিশ্চয়ই আমি সারা পৃথিবীতে দেবো, কিন্তু সারা পৃথিবীতে দেবো নিজের দেশকে আগে রক্ষা করে। আমরা মেক ইন ইন্ডিয়া বলবো আর সারা পৃথিবীতে ভ্যাকসিন দেবো, সেটা কতটা সঠিক সে প্রশ্ন উঠবে। there are political overtures to it. আমি রেশনাল যেটা গভর্নমেন্ট বলে সেটা তোমাকে বলতে পারি। Why this happens? Why is this so? The rationale behind that the government says is that we are part of a strategic collaboration with WHO, wherein we have pledged as a country যে আমরা যে ভ্যাকসিন পিলার অফ WHO তার এগেইনস্টে যতটা ডিমান্ড যে ভ্যাকসিন প্রডিউসিং কান্ট্রিজ যারাই আছে তারা ততটা WHO কে প্লেজ করেছে as something that they will give to low and middle income countries. No, I know that's the official version. It's That's the official version. I agree with But that the question will argument. arise why I Moderna agree is with not that Moderna is not argument. allowed by USA. There could be But a we debate didn't on allow why Pfizer to launch that vaccines. We didn't allow Pfizer to launch that vaccine. সেটারও একটা সেটার যেটা রেশনাল আমি তো Let's আমরা এটা এমন একটা মানে বিতর্ক যে বিতর্কটা অন্যদিকে চলে যাবে। আমরা কতগুলো বেসিক জিনিস একটুখানি করে আমি ডক্টর মুখার্জিকে দিয়ে শুরু করি, তারপর আমি আসবো সবাইকে ঘুরে। একটুখানি বেসিক মানুষ জানতে চায় যে আমার আজকে প্রথম ভ্যাকসিনটা হয়েছে 28 ডেজ পর আমার সেকেন্ড ভ্যাকসিন। 20 ডেজে যদি আমি নিতে না পারি তাহলে কি সাংঘাতিক, মানে সেটা কি নিতেই হবে? তাই যদি না নিতে পারি কতদিনের মধ্যে নিতে পারবো? ডক্টর মুখার্জি কোনো স্পেসিফিক ফিডব্যাক? আমাদের গাইডলাইন কি? ডোজ হচ্ছে 0 and 28 ডেজ, অর্থাৎ যেদিন ভ্যাকসিনটা নেওয়া হলো। যেমন আপনি জানেন যে অ্যান্টি রেবিস ভ্যাকসিন যখন আমরা দিই, অ্যান্টি রেবিস ভ্যাকসিন শিডিউল হচ্ছে 0, 3, 7, 14, 28। যেমন এই ভ্যাকসিনের ডোজ হচ্ছে 0, 28 ডেজ, অর্থাৎ 0 প্রথম যেদিন নিলেন সেটা হচ্ছে 0, তারপরের দিনটা হচ্ছে 1, তারপরের দিনটা 2 ইত্যাদি। তাহলে এই হিসেবে 28 দিনের মাথায় অর্থাৎ 29তম দিনে আপনি ভ্যাকসিনটা এলিজিবল সেকেন্ড ডোজটা নিতে। তারপরে আপনি যদি যান তাহলে আপনাকে অবশ্যই ভ্যাকসিন দেওয়া হবে, কিন্তু আপনি কতদিনের মধ্যে যাবেন এই ব্যাপারে কিন্তু নির্দিষ্ট কোনো গাইডলাইনে পরিষ্কার করে বলা নেই। কারণ তাদের কাছে যখন SMS চলে আসছে, SMS-টা পাওয়ার পরেই তারা যাচ্ছে। কোনো ক্ষেত্রে যদি কেউ সেই মুহূর্তে অ্যাভেলেবল না থাকে বা আউট অফ স্টেশন থাকে, কোনো কারণে অসুস্থ থাকে, এরকম কিছু যদি ছোটখাটো ঘটনা ঘটে, তাহলে সে হয়তো 5-7 দিন 10 দিন বাদে যাচ্ছে। এবং এখন কেউ ইচ্ছে করেও পরে যাচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু কিছু কাগজে পড়ছে যে দি লেটার ইজ দ্য বেটার, অর্থাৎ একটু পরে গেলে অ্যান্টিবডিটা বেশি তৈরি হবে। আচ্ছা, ফাইন, দেখি লেটার ইজ দ্য বেটার। Does it apply in পার্থদা? লেটার ইজ বেটার, এই মডেলটা কি তোমাদের ওখানে বাঁকুড়াতেও চলছে? মানে এটা বাঁকুড়া কেন, ডক্টর মুখার্জি যেটা বললেন একই রকম ভাবে সব জায়গাতেই। কারণ প্রথম দিকে যারা নিয়েছেন কোভিশিল্ড, যাদের সেকেন্ড ডোজের চান্স এসছে, তারা অধিকাংশই ডাক্তার বা নার্সিং স্টাফ বা একটু এডুকেটেড হেলথ কেয়ার ওয়ার্কাররা আগে নিয়েছেন। তারা মানে অন্য হেলথ কেয়ার ওয়ার্কার যারা একটু সেমি এডুকেটেড হেলথ কেয়ার ওয়ার্কার, তাদের একটা রেজিস্ট্যান্স ছিল, তারা প্রথম দিকে নিতে চাননি। এবার যারা এডুকেটেড হেলথ কেয়ার ওয়ার্কার, তারা কোনোভাবে তাদের একটা ইমপ্রেশন, অধিকাংশেরই কাছে শুনছি, তাদের একটা ইমপ্রেশন যে অন্যান্য দেশের যে লিটারেচার ওনারা পড়ছেন সেখানে 12 উইকস কোভিশিল্ড গেছে। তখন তো কোভিশিল্ডই ছিল, কোভ্যাক্সিন তখন তো কোভ্যাক্সিন নেই। হ্যাঁ, তো কোভ্যাক্সিন আমাদের এখানে স্টার্ট হয়েছে অনেক পরে, তো তখন তো কোভিশিল্ড ছিল আমাদের এখানে 9/2-তে স্টার্ট হয়েছে কোভ্যাক্সিন। তার আগে যারা নিয়েছেন
এই কোভিশিল্ডের ক্ষেত্রে যারা নিয়েছেন তারা যে সিনিয়র ডক্টররা নিয়েছেন বা অন্য অন্য হেলথ কেয়ার ওয়ার্কার, এডুকেটেড হেলথ কেয়ার ওয়ার্কাররা নিয়েছেন, তারা পড়াশুনো করে নাকি দেখেছেন যে এটা 8 উইকস 12 উইকস এরকম নিলে তার এফিকেসি রেটটা বেটার। সুতরাং তারা Okay. ইচ্ছে করে কিছুটা ডিলে করছেন এবং নিচ্ছেন, আচ্ছা, নিচ্ছেন না তা আচ্ছা। নয়, কিন্তু তার মানে এই মডেলটা সব জায়গাতেই চলছে, হ্যাঁ কম বেশি এটা- কম বেশি মডেলটা চলছে। কম বেশি তারা করছেন। আর একটা কথা জিজ্ঞাসা করি, আমি প্রাথমিক শুরু করি, তবে অন্যদের কাছেও আসবো, ডক্টর হালদারের কাছেও আসবো। আমার আজকে হয়তো ভ্যাকসিন নেওয়ার কথা, আমি সেটা মানে আমি কোউইনে অ্যাপ বা পোর্টাল দিয়ে যাই বা স্পটে যাই, আমার শারীরিক কোনো সমস্যা কি হলে আমি ভ্যাকসিনটা নেব না, মানে হোয়াট শুড প্রিভেন্ট আস ফ্রম টেকিং দ্য ভ্যাকসিন, কি ধরনের সমস্যা থাকবে? প্রথম হচ্ছে কোভিড লাইক সিমটম। কোভিডের যেরকম কোভিড লাইক সিমটম যেগুলো হয়, কোভিডের যা যা সিমটম, আচ্ছা সেই ধরনের যদি কোনো রকম সমস্যা থাকে আচ্ছা, এরকম সেগুলো তো হলে তো নেওয়াই যাবে না। জ্বর, সেই ধরনের সিমটম হলে আমরা নেব না, হ্যাঁ সেগুলো আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো। সেই ধরনের সিমটম হলে সেটা চলে যাওয়ার পর। ডক্টর মুখার্জি ভালো বলতে পারবেন এইগুলো, এটা উনি বেশি। ডক্টর সরকার, ডক্টর সরকার, ডক্টর সরকার রয়েছে? ডক্টর সরকার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি কি ধরনের সিমটম থাকলে আমার ভ্যাকসিন নেওয়ার কথা আজকে, কিন্তু কি ধরনের সিমটম থাকলে আমি অ্যাভয়েড করাটাই বাঞ্ছনীয় হবে? হাই টেম্পারেচার থাকলে হ্যাঁ ডেফিনেটলি নেওয়া উচিত নয়। আচ্ছা, হাই টেম্পারেচারটা কি কারণে তো আমরা জানি না সব সময়, যে এটা একটা ভাইরাল ফিভার না ইটস অ্যানাদার ব্যাকটেরিয়াল ইনফেকশন। মানে এনি ইনফেকশন ওয়ান শুড নট টেক apart from few comorbid disease like cancer patient, chemotherapy patient, high dose of steroid jara paচ্ছেন, immunosuppressive drugs, they should not take, because the immune system will be suppressed by that disease process or the drugs. আমার তো ভ্যাকসিনটা নিয়ে লাভ হলো না, আমার ইমিউনিটি যদি না থাকে সেটা। আর হাই টেম্পারেচার থাকলে আমি সবসময় বলি চার্জারটা তো না নিতে, সেটা 2-3 দিন পরে নেওয়া যায়। আরেকটা ভ্যাকসিন নিয়ে একটা পয়েন্ট, আমি যেহেতু মানে খুব ইগারলি ওয়েট করছিলাম, যে প্রত্যেকে একটা স্টাডিতে দেখিয়েছে যে আমরা তো 4 উইকসে নিচ্ছি 28 দিনে, কিন্তু জাস্ট 8 to 12 উইকস পরে নিলে ইমিউনিটিটা বেটার হচ্ছে। 8 to 12 উইকস এটা বললেন বেটার সেকেন্ড ডোজটা, হ্যাঁ এটা কিন্তু মানে প্রুফ। এবং আজকেই বেরিয়েছে পেপারে দেখলাম যে 50% ওরা বলছে আর ওখানে 80% ইমিউনিটি ডেভেলপ করছে। তাহলে আমরা যে এটা আমাদের যেখানে ভ্যাকসিনের, আমি মেনে নিচ্ছি যে আমাদের এখনো অ্যাডিকুয়েট ভ্যাকসিন নেই, আমরা অ্যাডিকুয়েট লোককে করতে পারি যদি এই গ্যাপটাকে বাড়ি 28 দিনে, তাহলে 1/3 মানে এক্সট্রা হয়তো 2/3 লোক আমরা করতে পারি। আমার সময়টা বেড়ে যাচ্ছে, টাইম আমাদের প্রোডাকশন তো হচ্ছে, প্রোডাকশন হচ্ছে। আমি ওই আর্গুমেন্টটাই আসছি যে আমাদের, আমার মনে হয় একটু রেশনাল ওয়েতে একটু রেশনালাইজ করা দরকার, আমাদের রেশনালাইজ করা দরকার, আরো বেশি নম্বরে দেওয়া যাবে, আরো বেশি নম্বরে এগোনো যাবে। প্রোটোকল করে দেওয়া যে আর 4 সপ্তাহ পরে দিতে হবে, আমার এটা ঠিক না। সেটা ঠিক, সেটা ঠিক না। ফাইন, ডক্টর হালদার। ম্যাচ করছে মেডিকেল কলেজে, আমরা কিন্তু আমাদের যে গভর্নমেন্ট সেক্টরে দেওয়া হচ্ছে তার সঙ্গে কিন্তু ডক্টর সরকারের কথাটা ম্যাচ করছে না, কারণ ওনার প্রাইভেট সেক্টরের ইয়েটা। আমাদের তো সেশন সাইট প্রচুর, আমাদের কোভিশিল্ডও নিতে পারবে, কোভ্যাক্সিন নিতে পারবে, ফার্স্ট ডোজ নিতে পারবে, সেকেন্ড ডোজ নিতে পারবে, সব জায়গায় কিন্তু আমাদের প্রচুর অ্যাডিকুয়েট আছে, সেশন সাইট আছে, আমাদের ভ্যাকসিন আছে, কিন্তু আমাদের লোক নেই। যে লোক, এটাই ডক্টর সরকার তো বলছেন, ডক্টর সরকার তো এই কথাটাই বলছেন, ওই জন্য তো উনি ডিমান্ড করছেন যে এটাকে ওভার দ্য কাউন্টার দিয়ে দেওয়া হোক, যখন রয়েছে ভ্যাকসিন তখন why not? আলাদা ব্যাপার। সেটা সেই প্রশ্নটাই তো হচ্ছে। কোমরবিডিটিটা তুলে দিন। ওকে, কারণ তো আমি একটু ডিফার করছি, ওভার দ্য কাউন্টার আমি কখন যাব, যখন আমার এখানে আমি দিতে পারছি না, আমি সরকারি লেভেলে আমার কাছে যত ভ্যাকসিন আছে সেটা আমি দিতে পারছি না, লোক এত বেশি হয়ে যাচ্ছে, তখন আমি ওভার দ্য কাউন্টার যাবো। কিন্তু আমার কাছে প্রচুর সরকারি লেভেলে, ডক্টর মুখার্জিও নিশ্চয়ই ওখানেও একই অভিমত হবে। এটা পারসেপশন টু পারসেপশন ভ্যারি করছে। ডক্টর হালদারের কাছে যাই। ডক্টর হালদার, আপনি ফ্রম দ্য লাংস, ইউ আর পালমোনোলজিস্ট, কি এখন তো বহু মানুষের এমনিতেই এয়ার পলিউশনের এই PM 2.5 আর PM 10 এর কারণে মানুষের তো এমনিতেই লাংস চোক হয়ে আছে, নানান ধরনের সমস্যা আছে। তো আপনি যখন মানে কেউ যখন ভ্যাকসিন দেবে,
সে কি ধরনের লাংস রিলেটেড কোনো ইস্যু থাকলে তাকে একটু কেয়ারফুল হতে হবে বা কি করতে হবে একটুখানি গাইড করবেন মানুষ? নেবার সময় লাং রিলেটেড কোনো ডিজিজ তো কন্ট্রাইন্ডিকেশন নয়, বরং থাকলে নেওয়া উচিত সব সময়। যেটা বললেন ডক্টর প্রধান, যে কোভিড লাইক ইলনেস অথবা যদি ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস থাকে, জ্বর সর্দি কাশি, তাহলে সেক্ষেত্রে এটা নেওয়া উচিত নয়, কেননা যদি কোনো সাইড এফেক্ট হয় সেটা মাস্কিং হবে অথবা বোঝা যাবে না, সেই কারণেই আর কি। অথবা যদি কোনো অ্যাক্টিভ ইনফেকশন থাকে, ডক্টর সরকার যেমন বললেন, যেগুলোর ম্যানিফেস্টেশন হচ্ছে ফিভার, তাহলে নেওয়া উচিত নয়। লাং রিলেটেড অ্যাজ সাচ কোনো কন্ট্রাইন্ডিকেশন ভ্যাকসিনের নেই। আচ্ছা, ফাইন। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, আমি শুভ্রার কাছে আসি একটুখানি, তারপরে আমি ডক্টর মুখার্জির কাছে আসবো, আমাদের সবার কাছেই আসবো, যে সব পপুলেশন ডেমোগ্রাফিক আমরা ধরতে পারছি কিনা। শুভ্রা, if we look at the strategy of vaccination, যদিও আমরা এই মুহূর্তে 60 years plus 45 to 50 in comorbidity দেখছি, কিন্তু এইটা তো সব ডেমোগ্রাফিক স্ট্রাকচারের মধ্যেই রয়েছে, একেবারে গরিব, বড় লোক, মধ্যবিত্ত সব রয়েছে। তোমার কি মনে হয় যে আমাদের এখন যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে গরিব মানুষ যাদের মধ্যে অ্যাওয়ারনেস কম, তাদের কি আমরা ইনক্লুড করতে পারছি? এটা কি হচ্ছে? শুভ্রা, very good question. আমার মনে হয় this question also comes up in all the review meetings that the government. একটু ডক্টর সরকার একটু সাউন্ডটাকে একটু কমান। হ্যাঁ, শুভ্রা, আমি আসছি আপনাকে। শুভ্রা, আমি যেটা জানি গভর্নমেন্টের অনেকগুলো রিভিউ মিটিংস এ এই কথাটা আসে, স্পেসিফিক্যালি দ্য কোয়েশ্চেন অফ দ্য ডিজিটাল ডিভাইড। কারণ তোমাকে অ্যাপ বা সাইট থেকে গিয়ে রেজিস্টার করে আসতে হচ্ছে। তো সেটার জন্য যেটা ওরা বলছে যে দে হ্যাভ স্টার্টেড দিস ক্যাম্পেইনস ইন লো ইনকাম এরিয়াস বা স্লাম এরিয়াস, বা যাদের কাছে ওই ফ্যাসিলিটিটা নেই টু go and log in to the website, তাদের হয়ে কিছু লোক তাদের জন্য রেজিস্ট্রেশন প্রসেসটা করছে। that is also part of the immunization drive, just like the people who are giving the vaccine, similarly there are people who are registering other people who are এটা unable. কোথায় হচ্ছে? এটা কোথায় হচ্ছে? সব জায়গায় হচ্ছে, including West Bengal is what I am given to believe. কিন্তু কথা হচ্ছে it is obviously not a foolproof mechanism, and তুমি ঠিকই বলছো, there's a huge population which is certainly not being served, which is still not on the radar. I can see a vaccine divide out here. I can see a vaccine divide. Still, COVID vaccine is mainly for the middle class, upper middle class, that kind of. But lower middle class, মানে আমি খুব ক্লোজ থেকে মানুষদের দেখি, এখনো তাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার কেউ যে বলেছে বা তারা যে খুব একটা এই নিয়ে ওয়াকিবহাল এমন নয় কিন্তু শুভ্রা, মানে দ্যাটস নট দ্য রিয়েলিটি অন গ্রাউন্ড। ঠিকই তা, কিন্তু আমার মনে হয় ডক্টর প্রধান আরো ভালো বলতে পারবেন যে গ্রাম মানে গ্রাম ডিস্ট্রিক্ট মে বি ডিফারেন্ট বল গেম। কি অবস্থা ওখানে, আমি আরবান সেটআপে বলছি, ডিস্ট্রিক্ট মে বি ডিফারেন্ট। আগে ডক্টর মুখার্জির কাছে যাই। ডক্টর মুখার্জি, এই যে স্লাম পপুলেশন, প্রায় কলকাতা 35% স্লাম পপুলেশন, 45 লক্ষ মানুষ কলকাতায় থাকে, তার মধ্যে একটা সাইজেবল নাম্বার 15-20 লক্ষ বস্তিতে থাকে। এদের জন্য কি ভাবছেন, মানে কেএমসি কিছু কি প্ল্যানিং রয়েছে বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার কোনো গাইডলাইন? প্রত্যেকটা ওয়ার্ডেই তো আপনি জানেন আমাদের অনারারি হেলথ ওয়ার্কার আছে। তো অনারারি হেলথ ওয়ার্কাররা তাদের ওয়ার্ডে যে সমস্ত স্লাম সেগুলো ভিজিট করে, এবং সেই ভিজিট করার পরিপ্রেক্ষিতে 60+ পপুলেশন সিনিয়র সিটিজেন যারা, তাদেরকে তারা ওয়ার্ড অফ মাউথে মোবিলাইজ করে, এবং তাদেরকে মোবাইল অ্যাপেতে যেহেতু একটা ফোন নাম্বার এগেনস্টে 4টে বুকিং করা যায়, তাহলে তাকে বুকিং করে দিয়েও সাহায্য করে, অথবা তাকে যে ওই বড় যে ওয়ার্ড হেলথ ইউনিটেতে আমাদের প্রোগ্রামটা চলছে সেখানে তাদের একটা কোনো ভ্যালিড ডকুমেন্ট নিয়ে আসতে বলে, স্পট রেজিস্ট্রেশন করে তারা ভ্যাকসিন নিচ্ছে। সুতরাং সেই স্লাম পপুলেশনের লোকজন যারা বিপিএল তালিকাভুক্ত, দে আর অলসো বিং টেকেন কেয়ার অফ। আর এইটা এখানে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যেটা ডক্টর সরকার যে প্রশ্নটা তুলেছেন, যে সেটা সত্যি কথা, আমরা কাগজও পড়লাম যে 8 সপ্তাহ 12 সপ্তাহ পরে, যেটা আগে বলেছি লেটার দা বেটার, অর্থাৎ একটু দেরিতে নিলে অ্যান্টিবডিটা ভালো তৈরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সেইটার পরিপ্রেক্ষিতে বলি যে এরমও কথা উঠেছে যে যারা কোভিড আক্রান্ত হয়েছিলেন তাদেরকেও যেহেতু ভ্যাকসিন নিতে হচ্ছে, তার ফার্স্ট ডোজটাই কিন্তু উইল অ্যাক্ট অ্যাজ এ সেকেন্ড ডোজ। সুতরাং সে সেকেন্ড ডোজটা স্যাক্রিফাইস করতে পারে, কিন্তু সেই সেকেন্ড ডোজটা
কোভিড আক্রান্ত কেউ যখন ফার্স্ট ডোজটা নিল, হুইচ ইজ অ্যাক্টিং লাইক এ সেকেন্ড ডোজ ফর হিম, তাহলে সে কি সেকেন্ড ডোজটা স্যাক্রিফাইস করবে? ইট ইজ অলসো ডিবেটেবল। I think very important question, যে কোশ্চেনের উত্তর আমি অন্যদের কাছ থেকে চাইবো, যে যারা অলরেডি কোভিড আক্রান্ত তারা ফার্স্ট ডোজ নিয়েছে, উইল ইট অ্যাক্ট অ্যাজ এ সেকেন্ড ডোজ? আর আপনি বললেন যে পশ্চিম কলকাতার স্লাম পপুলেশনের জন্য একটা সেটআপ কাজ করছে, কিন্তু আমার মনে হয় এখনো বোধহয় সংখ্যার দিক থেকে সেটা খুব বড় জায়গায় পৌঁছতে পারিনি আমরা। এটা তো আমাদের তো জাস্ট এই শুরু। জেনারেল পপুলেশনটা তো জাস্ট শুরু হয়েছে, সুতরাং এটা আর্লি ডেজ, ইট উইল পিক আপ। বোধহয় একটা ম্যাসিভ আইসি প্রোগ্রাম আমাদের দরকার সেইটা পৌঁছানোর জন্য কোন একটা জায়গায়। আমি চলে আসি ডক্টর হালদারের কাছে। ডক্টর হালদার, এক্ষুনি যে প্রশ্নটা রেজ করলেন ডক্টর মুখার্জি, যে যাদের কোভিড হয়েছে তারা তো অলরেডি তারা ইন এফেক্ট ফার্স্ট ডোজ নিয়েছেন, তাহলে তাদের তো ফার্স্ট ডোজ শুড অ্যাক্ট অ্যাজ এ সেকেন্ড ডোজ। হোয়াট দ্য প্রসেস আউট হিয়ার? কি হওয়া উচিত? গাইডলাইন কি বলে? আইডিয়ালি যে আপনাদের যে ট্রায়াল গুলোর বেসিসে এগুলো করা হয়েছে, মানে অ্যাস্ট্রাজেনেকা ট্রায়াল অথবা কোভ্যাক্সিনের ট্রায়াল, সেখানে কোনো কোভিড পেশেন্টকেই তো ইনক্লুড করা হয়নি। সুতরাং আপনি যদি মেডিকেলি জিজ্ঞেস করেন, আমি বলবো ইউ হ্যাভ নো আনসার। বাট যদি প্র্যাকটিক্যালি বলেন, ডেফিনেটলি তারা অ্যান্টিবডি অলরেডি তৈরি হয়ে আছে। সুতরাং আপনি যখন ফার্স্ট ডোজ দেবেন, দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ এ বুস্টার ডোজ। মানে আমরা তো দুটো ডোজ দিই, ফার্স্ট ডোজ ইজ কল্ড প্রাইম ডোজ and the second dose is called booster dose. So prime dose is the infection itself and the second dose will act as a booster. আইডিয়ালি তো একটা অ্যান্টিবডি টাইটার করে দেখে নেওয়া উচিত, কিন্তু সেটা তো করা সম্ভব না লজিস্টিক্যালি। সুতরাং দে ক্যান স্যাক্রিফাইস দ্য সেকেন্ড ডোজ যদি ডকুমেন্টেড কোভিড হয়ে থাকে। কিন্তু এটা নিয়ে এখনো কোনো ফর্মাল কোনো কিছু নেই, মানে যদি কারো কোভিড হয়ে থাকে তাহলে তার ফার্স্ট ডোজটা সেকেন্ড ডোজ হিসেবে ট্রিটেড হবে এমন কোনো ফর্মাল মেডিকেল ডিক্লারেশন কিছু নেই। এবং যেহেতু মানুষকে ওই সার্টিফিকেটই ভবিষ্যতে প্লেনে উঠতে হবে, বিদেশ যেতে হবে, সে সার্টিফিকেট যদি দুবার না হলে তো সে পাবে না। না, সার্টিফিকেট যদি পেতে হয় তাকে ফুল ভ্যাকসিনেশন এবার আমি নিতে হবে। উল্টো কথা বলুন, কারোর কোভিড হয়ে গেছে, সে যদি তারপরে আবার দুটো ডোজ নেয়, তাহলে কি কিছু তার শারীরিক সমস্যা হতে পারে? না, সেটা হওয়ার কথা নয়, কেননা এগুলা মানে উইল অ্যাক্ট অ্যাজ এ ইমিউন বুস্টার। সেখানে কোনো শারীরিক, এগুলো তো কোনোটাই তো লাইভ ভাইরাস নয়। এগুলো একটা হচ্ছে কিল্ড ভাইরাস ভ্যাকসিন আর একটা হচ্ছে ভাইরাল ভেক্টর ভ্যাকসিন, পার্ট অফ হওয়ার কথা। সুতরাং কিছু হওয়ার কথা না। ফাইন, আমি একটু ডক্টর সরকারের কাছে আছি। ডক্টর সরকার, আপনার কি ওপিনিয়নের ব্যাপারে, যে যেখানে আপনার কারোর কোভিড হয়ে গেছে, সেক্ষেত্রে তিনি কবার ভ্যাকসিন নেওয়া উচিত বা উচিত না? দেখুন, আমার হয়ে গেছে এবং আমি দুটো ভ্যাকসিন নিয়ে সার্টিফিকেটটা হাতে নিয়ে রেখে গেছি। আচ্ছা, ওই যে সার্টিফিকেটটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু সেই এটা আমার হাতে আছে এখন। কিন্তু স্কুলের মাধ্যমিকের সার্টিফিকেট হয়ে গেল। একদম, ওটা আমি ল্যামিনেট করে কয়েক কপি করে রেখেছি, কারণ কোথায় উঠতে গিয়ে কি হারিয়ে গেলে এটা এখন ভীষণ। আমি তো বলি এটা ভ্যাকসিন পাসপোর্ট। এটা কিন্তু থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এটা হবে একটা পাসপোর্টে। আপনি পাসপোর্ট ছাড়া ওটা ছাড়া আপনি প্লেনে উঠতে পারবেন না। আনাদার পাসপোর্ট ইজ ভ্যাকসিন পাসপোর্ট। এবং এটা ওই ডক্টর মুখার্জি যেটা বললেন সেটা মানে থিওরিটিক্যালি হি ইজ রাইট, অ্যাবসলিউটলি রাইট, কিন্তু প্র্যাকটিক্যালি না, এটা আমার মনে হয় যে আমাদের ধরুন কারো আগস্টে হয়েছে, কারো মে মাসে হয়েছে, তার কতদিন অ্যান্টিবডি ছিল, তার ইমিউন সেল গুলো, মেমোরি সেল গুলো কতদিন ছিল, তার এইগুলো এখনো কেউ আমরা জানি না। অতএব বেটার দুটো ভ্যাকসিন নিয়ে নাও, নিয়ে তারপর সার্টিফিকেটটা আমার মনে হয় সার্টিফিকেট ল্যামিনেট করে রাখুন। আমরা পার্থদার কাছে যাই। পার্থদা, যে কথাটা ডেমোগ্রাফির কথা বলছিলাম, যে কলকাতা স্লাম পপুলেশনের কথা হলো, ডিস্ট্রিক্টে সাধারণ মানুষের মধ্যে পৌঁছচ্ছ কি করে তোমরা? আমরা তো প্রথম দিকে পৌঁছতে পারছিলাম না, কারণ আমরা মোটামুটি একটু টাউন বেসড, সিটি বেসড এরিয়ার মধ্যেই আমরা ঘোরাফেরা করছিলাম। তখন আমাদের সেশন সাইজও কম ছিল। আমি একটা মানে স্ট্যাটিস্টিক্স একটুখানি জানাচ্ছি, যে মিডল অফ ফেব্রুয়ারিতে আমাদের 1000-এর আশেপাশে ঘোরাঘুরি করছিল। আচ্ছা, ভ্যাকসিন আমাদের 9 তারিখ ইন্ট্রোডিউস হয়েছিল। মানে 1000 পার ডে? হ্যাঁ, 1000-এর বাঁকুড়া বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট মিলিয়ে 1000-এর পাশাপাশি। এরপর হলো কি, আমরা সেশন সাইট যেটা করেছি, সেশন সাইট ডিস্ট্রিক্টে প্রচুর বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পেরিফেরিতে আশা কর্মী যারা আছে ওই কর্মীদেরও লাগানো হয়েছে, তারাও বাড়ি বাড়ি যাচ্ছে, মোটিভেট করছে। এবং আমরা সেশন সাইট বাড়িয়ে দিয়েছি পেরিফেরিতে। এখন 64 সেশন সাইট মাঝে মাঝে চলছে, এক একদিন হয়তো 64, 67, 70 আউটরিচ হচ্ছে। হ্যাঁ, গ্রামে, মানে পেরিফেরিতে, হেলথ সেন্টারে, ব্লক লেভেলে। তো তার ফলে আমরা এই মিডল অফ ফেব্রুয়ারিতে আমরা 10,000 প্লাস হয়ে গেছি, যেখানে 1000 প্লাস ছিল
প্লাস আমাদের পোলিং বুথ পার্সোনালরা ঢুকেছে, হেলথ প্রফেশনালদের সঙ্গে জেনারেল পপুলেশন 45+ বা 60+ এরা ঢুকেছে। মূলত আশা ওয়ার্কার দিয়ে অপারেট করাচ্ছ। হ্যাঁ, এবার এটা কিন্তু আমরা 10,000+ হয়েছি। তবুও বললাম আমাদের যেরকম সেশন সাইট, যত আমাদের সেশন সাইট থাকছে তার আমার 50% আমরা কভার করতে পারছি না এক একটা জায়গাতে, মানে আসছে না, লোকজন আসছে না। সুতরাং লোকজন আসছে না, ওইটাই কন্ট্রাডিকশনের জায়গা আসছে যে লোকজন এখনো আসছে না। এই জায়গাগুলো আমরা চিন্তা ভাবনা করছি। ফাইন, আমার শেষ প্রশ্ন সবার কাছে, লেট মি স্টার্ট উইথ শুভ্রা এন্ড দেন আই কাম অ্যাক্রস এভরিবডি, যে আমরা এই মুহূর্তে বসে আছি মার্চ মাসের মাঝখানে। আমরা দেখতে পাচ্ছি, আমি ফিগারটা দেখছিলাম যে এই মুহূর্তে সারা পৃথিবীতে 12 কোটি লোক এফেক্টেড হয়েছে, মারা গেছে প্রায় 26 লক্ষ। ভারতবর্ষে এফেক্টেড হয়েছে প্রায় 1.13 crores, মারা গেছে প্রায় 1.6 lakhs। এবং আবার মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটকা এবং আরো কয়েকটা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি উঠছে। অনেকে বলছে যে আ সেকেন্ড ওয়েভ মে বি কামিং, এবং এটাও অনেকে মনে করে দিচ্ছে যে আগের বারে প্রথম ওয়েভ যখন ছিল তখন ওয়েস্ট বেঙ্গলের মতো স্টেট কিন্তু মহারাষ্ট্রের প্রায় 1.5-2 মাস পর ওয়েস্ট বেঙ্গলে পিক করেছিল। উইথ ইলেকশন কামিং অন, এবং ইলেকশন মানে আমরা জানি যে নির্বাচনের সঙ্গে বিপুল পরিমাণ মানুষ, তার মিটিং মিছিল এসব চলতে থাকবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হোয়াট ইজ ইন স্টোর বলে মনে করো শুভ্রা? Not a severe second wave. Isolated cases, isolated regions will face the peak. That is what modeling studies are saying. যে states গুলোর তুমি এখন নাম নিলে সেই জায়গাগুলোতে there will be a momentary peak, কিন্তু doesn't look like we are going to have a devastating second wave unless we are getting new strains. In which case that would be something to watch out. States which are going to election are definitely having huge people coming in one place virtually without any kind of restriction. Exactly. Physical distance থেকে আরম্ভ করে মাস্ক কিছুই নেই। মনে হচ্ছে যে by that time we would have had significant number of people vaccinated, so it's going in tandem, the vaccination process as well as the states which are going to go into election. Then again, Shubhra, I'm coming back to my old question. Yeah. Then again, it further justifies to allow more people to be vaccinated. Exactly. So that's in the works, I would guess. It's a catch-22 situation. Yeah. It's a catch-22. কিন্তু কথা হচ্ছে যে even then we are thinking, see, যখন আমাদের first wave হয়েছিল তখনও you noticed that there were several states which were peaking and there were other states which had almost no cases. So it's going to be the same situation in the second wave with a relatively lesser peak, কিন্তু হবে, but not to that extent. That's my Dr. Mukherjee, সেকেন্ড ওয়েভ কেন আবার ইলেকশন আসছে, মিটিং মিছিল শুরু হচ্ছে, আপনার কি মনে হয় ডক্টর মুখার্জি? এটা নিয়ে আজকে আমরা খুব এক্সস্টিভ ভিডিও কনফারেন্স করেছি উইথ অল আওয়ার পেরিফেরাল ইউনিটস, আচ্ছা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এক্সিকিউটিভ অফিসার। তো সেখানেতে এটাই আমাদের বক্তব্য ছিল যে ফার্স্ট ওয়েভ যখন প্রথম এলো সেই সময়তে আমরা যেভাবে মোকাবিলা করেছিলাম, তো আমরা মোকাবিলা করে দেখিয়েছিলাম যে উই ক্যান অ্যাচিভ। তো সেই রকম ভাবে উই ক্যান ডু ইট। এইটাকে আবার এই মানে নিজেদের মধ্যে বিশ্বাসটাকে ফিরিয়ে আনাটা খুব দরকার। তার কারণ হচ্ছে পাবলিক হেলথে দেখা গেছে যে যখনই কোনো অসুখের রিসার্জেন্স হয়েছে, রিসার্জেন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে কমপ্লেসেন্স। যেমন আমাদের অনেকে মনে করছে ভ্যাকসিন এসে গেছে, ভ্যাকসিন তো নেওয়া হয়ে গেছে আর কোভিডও বোধহয় চলে গেছে। এই যে কমপ্লেসেন্সটা, সেইটা আমাদের একটা ফলস সেন্স অফ সিকিউরিটি দিচ্ছে। এইটা হলে চলবে না। যেভাবে আমরা এই কোভিডকে মোকাবিলা করেছি সেইভাবেই আমরা মোকাবিলা করব। তার ফলে আমরা আবার টেস্টিং এবং কন্ট্যাক্ট ট্রেসিং এইগুলোকে আবার ইন প্লেস এনে সেগুলোকে ভালো করে এনফোর্স করার জন্য আজকে বারবার করে আমরা ভিডিও কনফারেন্স নিজেদের মধ্যে আলোচনা করেছি। কিন্তু বেসিক্যালি গ্রাউন্ড লেভেলে রাস্তায় বেরোলে দেখা যাচ্ছে, যেটা আপনি এক্ষুনি বললেন কোয়াইট রাইটলি, যে মানে আমি গুনতে যাচ্ছিলাম, মানে অ্যাভারেজে 1/3 লোক মাস্ক প্রপারলি পরে আছে কিনা সন্দেহজনক। এবং উইথ এই বড় বড় ইলেকশন মিটিং হচ্ছে, নানান কিছু হচ্ছে, সেখানেও কোনো রেস্ট্রিকশন নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় একটা খুব কঠিন সময়, যদি একটা আবার ফ্লেয়ার আপ করে, আই থিংক উই আর ইন ফর টাফ টাইম। কিন্তু কথা হচ্ছে যে আমরা যখন প্রথম ফেজটা কাটালাম তখন তো আমাদের মধ্যে প্রিপারেশন লেভেলটা অনেক পুয়ার ছিল।
এখন তো উই আর আমরা মোর better অর্গানাইজ, prepared. উই আর মোর প্রিপেয়ার্ড। হ্যাঁ, সুতরাং উই নো হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু। সেই হিসেবে দেখতে গেলে Okay, কিন্তু so আমরা we আরো can ভালোভাবে counter better. কমব্যাট ডেফিনেটলি করতে পারি। ওকে, ফাইন। ডক্টর হালদার, আপনার কি মনে হয় রিস্কটা কত বড়? কোভিড এর যে বিহেভিয়ারটা অল ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু মোটামুটি সেম। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় উই আর গোয়িং টু ফেস আ সেকেন্ড ওয়েভ, এবং আমরা মহারাষ্ট্রের থেকে 1.5-2 মাস এটা পিছিয়ে আছি। আমরা সামনের এপ্রিল মে মাসে আমরা কিন্তু আমাদের এখানে রাইজ অফ কেসেস দেখব। ইনফ্যাক্ট কালকে আপনি দেখবেন যে একটা সাডেন সার্জ হয়েছে কেসের, 100-র বেশি কেস রিপোর্টেড হয়েছে, 8টা ডেথ রিপোর্টেড হয়েছে, যেটা এতদিন 1-2 0 এরকম চলছিল। সুতরাং উই আর গোয়িং টু ফেস আ সেকেন্ড সার্জ, আমার এটা বিশ্বাস, কারণ আমাদের স্টেটটা অন্যরকম, পৃথিবীর বাইরে নয়। সুতরাং পৃথিবীতে যেমন বিহেভিয়ার হয়েছে আমাদের স্টেটও সেরকমই হবে, হয়তো একটু ডিলেড হচ্ছে বিকজ উই আর ল্যাগিং, মানে আমাদের টাইম ল্যাগ আছে একটু। আমার মনে হয় যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, যেটা আমাদের ফার্স্ট ফেজ থেকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, আমরা একটা ওয়েবিনার করতে পারছি, সেটাই তো আমাদের মধ্যে নেই। আমরা ভ্যাকসিনের কথা চিন্তা করছি, আমাদের মাস্ক কোথায়, সোশ্যাল ডিস্টেন্সিং কোথায়? আমার মনে হয় এগুলোকে রিইনফোর্স করতে হবে। এটা না হলে স্ট্রংলি রিইনফোর্স করতে হবে, এবং ইলেকশনের সময় তো আরো বেশি করে, এবং ইলেকশন টাইম। পার্থদা, হ্যাঁ, কি মনে হয়? প্রথম কথা হচ্ছে একটা জিনিস বুঝে নিতে হবে, ডক্টর হালদার যেটা মানে বললেন, পয়েন্ট আউট করলেন, ভ্যাকসিনটা কিন্তু সিট বেল্টের মতো, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট আটকায় না। ডেথটাকে যেটা বললেন মরবিডিটি মর্টালিটি কমানো, সেটা কমান। হ্যাঁ, এটা সিট বেল্ট, এটা পড়েছি মানে আমি যা ইচ্ছা তাই র্যাশ ড্রাইভিং করব আর অ্যাক্সিডেন্ট হবে না, এটা কিন্তু নয়। আমাকে কোভিড প্রোটোকল মেনে আপাতত চলতে হবেই, আদারওয়াইজ সেকেন্ড ওয়েভ হয়তো, সুপ্রা যেটা বলছে সেকেন্ড ওয়েভটা আগের মতন হবে না, অতটা হবে না, অনেকে হয়তো ভ্যাকসিন নিয়েছেন, অতখানি মরবিডিটি বা মর্টালিটি হবে না, কিন্তু সেকেন্ড ওয়েভের একটা কিন্তু প্রবাবিলিটি থেকে গেছে। এবং আমরা একটা লক্ষ্য করছি আমাদের ডিস্ট্রিক্টে, আমাদের ফেব্রুয়ারির দিকে আমরা 2, 3, 4 করে পেশেন্ট পাচ্ছিলাম। এখন কিন্তু আজকে রিপোর্ট, আজকেও 14টা, সকালে রিপোর্টে 14টা, বাঁকুড়ায় 14টা, 14টা, মানে এই গত মানে একটা বাড়ার ট্রেন দেখা যাচ্ছে। গত কয়েকদিন আমরা অ্যারাউন্ড 15 আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করছে। তো সুতরাং আমরা কিন্তু একটু শঙ্কিত, এবং সেটা আমাদের স্বাস্থ্য দপ্তরও কিন্তু একটা ভাবনা চিন্তা করছে, এগুলো স্ট্রেন যেখানেই একটু বাড়বে মনে হবে আমাদের একটু কিন্তু স্ট্রেন স্টাডি করতে হবে, কারণ কোনো নতুন স্ট্রেন আসছে কিনা, কোনো রকম মিউটেশন হয়েছে কিনা, এক্স্যাক্টলি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে যদি বাড়ার ট্রেন্ড দেখি আমরা। ওকে, ডক্টর সরকার, লেটস ফাইনালি, আপনার কি মনে হয় সেকেন্ড ওয়েভ কামিং, এবং এই যে নতুন স্ট্রেনের কথা এক্ষুনি ডক্টর প্রধান বললেন, কি মনে হয় এই যে কি আপনার সব মিলে কি মনে হয়, কিভাবে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা? কোভিড এর ডিস্ট্রিবিউশনটা ওয়ার্ল্ড ওয়াইড দেখবেন যে এয়ার কানেকশন ওয়াইন টু ডিফারেন্ট সিটিজ অর কান্ট্রিজ যেখানে আছে সেখানেই কিন্তু কোভিডটা ছড়িয়েছে। আপনি আফ্রিকার, হ্যাঁ, ইথিওপিয়া, এখানে কিন্তু কোভিড এখনো প্যান্ডেমিক হয়নি, হয়েছে যেখানে এয়ার কানেক্টিভিটি ছিল। তার মানে কি, দ্যাট ইজ দ্য রুট অফ এভরিথিং। আমরা এখন যখন কন্ট্রোল করতে পেরেছি, আমরা আবার এয়ারটাকে ইজি করে দিচ্ছি। আমার মানে এইখানে ভীষণ ভাবে রেস্ট্রিকশন করা দরকার। সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ, উই আর গোয়িং টু লিভ উইথ দিস ভাইরাস নট ফর 1 ইয়ার। এটা কিন্তু চলবে লাইক এনি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আমাদের কিন্তু স্ট্রিক্টলি এই এয়ার কানেক্টিভিটিতে, যে একটা লোক যদি ভাইরাস নিয়ে ওঠে প্লেনে, সে কিন্তু ওখানে 170 জন 180 জনকে করে দেবে ইনফেক্টেড, এবং সেইভাবেই স্প্রেডটা কিন্তু হবে। এবং আপনি দেখবেন, আমি এটা একটা স্লাইড বানিয়েছিলাম, সেই স্লাইডটা আমি এক জায়গা থেকে নিয়ে আমার টকের সব জায়গায় সুন্দরভাবে কানেক্টিভিটি, ওই ওখান থেকে যে যে জায়গায় এয়ার কানেক্টিভিটি আছে সেই, এবং ফার্স্ট হয়েছে ইউরোপে, কারণ ওদের কানেক্টিভিটিটা ভীষণ, এয়ার কানেক্টিভিটিটাকে এক্ষুনি নজর দেওয়া উচিত ভীষণ ভাবে। সেকেন্ড হচ্ছে আমাদের ওই প্রোটোকল যেটা বললেন, এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। সেটা শুধু কোভিড এর জন্য নয়, আজকে এইটা ফলো করার জন্য আমি ডক্টর হালদার বলতে পারবেন, আমার কিন্তু আউটডোরে টিবি পেশেন্ট অনেক কমে গেছে। আমি অনেক বেশি টিবি পেশেন্ট কম দেখছি, এবং অনেক ইনফেক্টিভ ডিজিজ কমে গেছে। এটা শুধু কোভিড এর নয়, এই হ্যাবিটটা আমাদের কিন্তু ফলো করতে হবে। আমরা যখন এটা এতদিন ধরে করেছি, উই শুড নট গিভ আপ দিস। এটাই আমার সাজেশন। আমাদের কানেক্টিভিটিটাকে ভীষণ ভাবে নজরে রাখতে হবে, এবং আমাদের এই হ্যাবিটটা
কেন এটা নিয়ে আমাদের কোভিড নিয়ে থাকতে হবে, হয়তো কোভিডের মরবিডিটি অনেক কমে যাবে ইন ফিউচার, কিন্তু কোভিড থাকবে, মর্টালিটি হয়তো থাকবে না লাইক আদার ভাইরাল ডিজিজের মতো, কিন্তু এটা থাকবে কোভিড। কিন্তু আমরা এই হ্যাবিটটা যদি ফলো করি আমরা কিন্তু অনেক ইনফেকশাস ডিজিজকে কন্ট্রোল করতে পারবো। ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন, আমরা প্রায় 1 ঘন্টা 5 মিনিট ধরে ডিসকাস করলাম, এবং যেটা বেরিয়ে এলো কয়েকটা বিষয় বেরিয়ে এলো, একটু সবার যারা দেখছেন তাদের সবার জন্য বলছি। প্রথম কথা হচ্ছে একটা বেসিক তর্কের জায়গায় আমরা এসছি যে 45 থেকে 59 কোমরবিডিটিদেরই শুধুমাত্র ভ্যাকসিন অ্যালাউ করা উচিত নাকি সবার জন্য ওপেন করে দেওয়া উচিত। পক্ষে বিপক্ষে মত আছে। এক দলের বক্তব্য যে হ্যাঁ, যেহেতু এত মানুষকে দিতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে, সবার জন্য ওপেন করা যাবে না, 45 থেকে 59 উইথ কোমরবিডিটি আগে হোক। আর একটা বক্তব্য হচ্ছে যে যেহেতু যাদের জন্য টার্গেট করছি তারা অনেকেই নিচ্ছেন না, তাহলে হার্ড ইমিউনিটি বাড়ানোর জন্য অন্যরা যারা নিতে চাইছেন তাদের দেবো না কেন, এবং দেশের মানুষকে না দিয়ে বিদেশে অত বেশি পাঠাবো কেন, মানে ওয়াই উই কান্ট ম্যারি দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য কান্ট্রি উইথ আউটসাইড। তো এইগুলো নানান তর্ক আছে, কিন্তু যেটা চিন্তা জায়গা থেকে আমরা শেষ করছি আজকের এই অনুষ্ঠান, সেটা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ আমরা দেখছি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্র থেকে আরম্ভ করে কেরালা থেকে আরম্ভ করে অন্ধ্রপ্রদেশে আবার করোনার খানিকটা বাড়বাড়ন্ত, এবং আমাদের পশ্চিমবঙ্গেও যেটা অনেকটা কমে গেছিল কিছুটা বাড়ার দিকে ট্রেন্ড দেখাচ্ছে। এক্ষুনি আমরা শুনছিলাম যে বাঁকুড়াতেও অল্প হলেও বাড়ছে, কলকাতাতে ক্ষেত্র ফিগার একটু বাড়ছে। সুতরাং আমরা যেহেতু মহারাষ্ট্র থেকে প্রায় 1-1.5 মাস পিছিয়ে আমাদের পিকটা গতবার করেছিল, সেটা এপ্রিল নাগাদ হচ্ছে, পাশাপাশি নির্বাচন সেই সময় একেবারে পিক আওয়ার্সে পৌঁছে যাচ্ছে। সুতরাং সব মিলিয়ে খুব কমফোর্টেবল টাইম নয়। অ্যাডমিনিস্ট্রেশন শুড টেক এভরি স্টেপ পসিবল টু এনশিওর যে অন্তত মাস্ক পরা, রাস্তায় বেরোলে যেন মানুষ মাস্ক পরে, এইটাকে এনশিওর করা। এইটা যদি এনশিওর হয় আমার মনে হয় অনেকটাই হয়। অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা, কোভিশিল্ড বনাম কোভ্যাক্সিন, কোনটা নেওয়া উচিত বয়স্কদের, কোনটা নয়, সবগুলো বেরিয়ে এলো। আগামী দিন আমরা এই আলোচনা জারি রাখবো। আজকে এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ। Thank you.